হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুজিবুর রহমান, আপনার সঙ্গে স্বাগত জানাচ্ছি আজকে নতুন লেকচার ভিডিওতে। আজকে আমরা দেখব সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের সফটওয়্যার টেস্টিং টেকনিক। তো সফটওয়্যার টেস্টিং টেকনিক দেখার আগে প্রথমে জেনে নিই সফটওয়্যার টেস্টিং জিনিসটা আসলে কী। তো সফটওয়্যার টেস্টিং ইজ দ্য প্রসেস অফ ইভ্যালুয়েটিং অ্যান্ড ভেরিফাইং দ্যাট এ সফটওয়্যার অ্যাপ্লিকেশন অর সিস্টেম পারফর্মস অ্যাজ এক্সপেক্টেড। অর্থাৎ সফটওয়্যার টেস্টিংটা হচ্ছে এমন একটা প্রসেস যার মাধ্যমে আমরা যে সফটওয়্যারটা বা যে অ্যাপ্লিকেশনটা তৈরি করছি সেটাকে ইভ্যালুয়েট করা হয় এবং ভেরিফাই করা হয় যে আমাদের যে এক্সপেকটেশন সেটাকে ফুলফিল করছে কিনা বা সেই অনুযায়ী সে পারফর্ম করতে পারছে কিনা। এটাই হচ্ছে সফটওয়্যার টেস্টিং দিয়ে আমরা ইভ্যালুয়েট করি বা ভেরিফাই করি। ক্লিয়ার? এখন আমরা দেখব টেস্টিং টাইপস। তো এই যে সফটওয়্যার টেস্টিং এটাকে অনেকগুলো টাইপসে ডিভাইড করা যায়। তো ফার্স্টে এখানে আসে বেসড অন এক্সিকিউশনের উপর বেস করে টেস্টিং দুই ধরনের, একটা হচ্ছে ম্যানুয়াল টেস্টিং আর একটা হচ্ছে অটোমেটেড টেস্টিং। এরপর হচ্ছে বেসড অন স্কোপের উপর বেস করে টেস্টিং চার ধরনের, একটা হচ্ছে ইউনিট টেস্টিং, ইন্টিগ্রেশন টেস্টিং, সিস্টেম টেস্টিং আর অ্যাকসেপ্টেন্স টেস্টিং। বেসড অন নলেজ অফ কোডের নলেজের উপর বেস করে টেস্টিং দুই ধরনের, একটা হচ্ছে হোয়াইট বক্স টেস্টিং আর একটা হচ্ছে ব্ল্যাক বক্স টেস্টিং। তো মেনলি এই চ্যাপ্টারে আমরা এই দুটো টাইপের টেস্টিং নিয়ে বেশি আলোচনা করব। আর এক ধরনের টেস্টিং আছে সেটা হচ্ছে বেসড অন পারপাসের উপর বেস করে টেস্টিং তিন ধরনের, একটা হচ্ছে ফাংশনাল টেস্টিং, নন ফাংশনাল টেস্টিং আর রিগ্রেশন টেস্টিং। তো এই যে আমরা টেস্টিংগুলো করি বা করব, কেন এগুলো প্রয়োজন বা বেনিফিটটা কী? বেনিফিটগুলো হচ্ছে ডিটেক্টস বাগ আর্লি, বাগগুলোকে আর্লি ডিটেক্ট করা যায়। সেভ ডেভেলপমেন্ট কস্ট অ্যান্ড টাইম, ডেভেলপমেন্টের যে কস্ট এবং টাইম সেটাকে সেভ করা যায়। এনশিওর কোয়ালিটি অ্যান্ড রিলায়েবিলিটি, এনহ্যান্স ইউজার এক্সপিরিয়েন্স, রিডিউস রিস্ক অফ ফেলিওর, অর্থাৎ ফেলিওরের যে রিস্কগুলো থাকে সেগুলোকে রিডিউস করা যায় এই সফটওয়্যার টেস্টিংয়ের মাধ্যমে, যাতে সফটওয়্যারটা ফেল না করে। সবগুলো তার যেই আমাদের ফিচার্সগুলো বা যে অ্যাপ্লিকেশনগুলো আছে সেগুলো ঠিকঠাকভাবে কাজ করে কিনা সেটা তো আমরা টেস্টিংয়ের মধ্যে টেস্ট করে নিচ্ছি। সেই জন্য আমাদের এখানে কিন্তু আমাদের সিস্টেমটা ফেল হওয়ার বা ফেলিওর হওয়ার পসিবিলিটিস বা বাগ থাকার পসিবিলিটিস খুবই কমে যায়। এই জন্য এটা কিন্তু খুব সফটওয়্যারের জন্য বেনিফিট দেয়। তো এখন আমরা দেখব ভেরিফিকেশন অ্যান্ড ভ্যালিডেশন। তো ভেরিফিকেশন এনশিওর দ্য প্রোডাক্ট ইজ বিং ডেভেলপ কারেক্টলি অ্যাকর্ডিং টু স্পেসিফিকেশন, স্ট্যান্ডার্ডস অ্যান্ড ডিজাইন ডকুমেন্ট। অর্থাৎ ভেরিফিকেশনটা এনশিওর করে যে আমরা যে প্রোডাক্টটা বা যে অ্যাপ্লিকেশনটা বিল্ড করছি সেটা কারেক্টলি তার স্পেসিফিকেশনগুলোকে ফুলফিল করছে কিনা, স্ট্যান্ডার্ড মেনটেন করছে কিনা, আবার ডিজাইন ডকুমেন্টগুলো ঠিকঠাকভাবে ভেরিফাই করা হয় এই ভেরিফিকেশন স্টেপের মাধ্যমে। আর একটা হচ্ছে ভ্যালিডেশন এনশিওর দ্য ফাইনাল প্রোডাক্ট অ্যাকচুয়ালি মিটস দ্য ইউজার নিড অ্যান্ড রিকোয়ারমেন্টস। অর্থাৎ ভ্যালিডেশনটা এনশিওর করে যে আমরা যে ফাইনাল আউটকামটা পাচ্ছি যে সফটওয়্যার বা যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে সেটা ইউজারের নিডস বা মিডগুলোকে বা রিকোয়ারমেন্টগুলোকে ফুলফিল করছে কিনা। এটা হচ্ছে ভ্যালিডেশনের মাধ্যমে ভ্যালিড কিনা সেটা চেক করা হয়। এরপর হচ্ছে আমরা দেখব ফেলিওর, ইরর, বাগ, ডিবাগ। তো একটা জিনিস এখানে দেখেন, আমরা অনেক সময় ইরর আর বাগকে কিন্তু সেম মনে করি, বাট তাদের মধ্যে কিন্তু সামান্য কিছু ডিফারেন্স আছে। তো আমরা এখন এটাই দেখব। তো প্রথমে যেমন দেখে নিই যে ফেলিওরটা কী। ফেলিওর হচ্ছে ওয়েন দ্য সিস্টেম ক্যান নট ডু বাট ইট সাপোজ টু ডু। অর্থাৎ যখন একটা সিস্টেম সে যেটা করতে চায় সেটা করতে পারে না, সেটাই হচ্ছে সেই সিস্টেমের ফেলিওর। যেমন ধরেন কোনো একটা প্রোগ্রামকে যখন আমরা রান করতে চাই, সেখানে আমরা ডবল ক্লিক করলাম, বাট সেটা যদি রান না করে কোনো একটা কারণে সিস্টেম লস হয়ে যায় বা সিস্টেম ফেলিওর হয়ে যায়, সেক্ষেত্রে সেই প্রোগ্রামটা কিন্তু আমরা রান করতে পারবো না। এটাই হচ্ছে সিস্টেম ফেলিওর। সে রান হতে চাচ্ছে বাট সামহাও কোনো একটা কারণে সে রান হতে পারলো না, এটাই সিস্টেমের ফেলিওর। এরপর হচ্ছে ইররটা কি? ইট ইজ এ মিস্টেক মেড বাই ডেভেলপার ডিউরিং দ্য সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রসেস হুইচ লিডস এ বাগ। ঠিক আছে? ইররটা হচ্ছে ডেভেলপার যখন একটা সফটওয়্যার ডেভেলপমেন্টের প্রসেসের মধ্যে দিয়ে যায় তখন তার তৈরি একটা মিস্টেক যার মাধ্যমে একটা বাগের সৃষ্টি হয়। ইরর আর বাগ কিন্তু সেম না। ইররের মাধ্যমে একটা বাগ সৃষ্টি হয়। ঠিক আছে? তাহলে বাগ কি? বাগ হচ্ছে একটা এ ফল্ট ইন কোড দ্যাট কজেস দ্য সফটওয়্যার টু বিহেভ ইনকারেক্টলি। অর্থাৎ এই যে একটা কোডের মধ্যে ডেভেলপার যে মিস্টেক করলো তার কারণে কি একটা ফল্ট ক্রিয়েট হলো, যার ফলে আমরা যখন সফটওয়্যারটা রান করবো কোনো একটা ফিচার্স বা কোনো একটা অ্যাপ্লিকেশন সেটা ইনকারেক্টলি বিহেভ করবে। আমরা যেটা চাচ্ছি বা যে কমান্ড দিচ্ছি সেই কমান্ড না শুনে সে অন্য কিছু করবে বা ইরর মেসেজ শো করবে। তখন ইরর মেসেজ মানেই হচ্ছে যে ডেভেলপার তার ডেভেলপিং প্রসেসের মধ্যে কোনো একটা ভুল করে আসছে, যার কারণে এই ফিচার্সটা আমরা যেভাবে চাচ্ছিলাম যেটা কাজ করুক সেভাবে কাজ করছে না। তো এটা হচ্ছে বাগ। তো এই যে বাগকে আমরা ফিক্স করবো কার মাধ্যমে? ডিবাগের মাধ্যমে, তাই না? এই যে ডিবাগ,
ডিবাগ বা ডিবাগিং ইজ দ্য প্রসেস অফ আইডেন্টিফাইং, অ্যানালাইজিং অ্যান্ড ফিক্সিং বাগ অর ডিফেক্টস ইন এ সফটওয়্যার প্রোগ্রাম। অর্থাৎ ডিবাগ হচ্ছে এমন একটা প্রসেস যার মাধ্যমে কোনো একটা সফটওয়্যারের কোনো বাগ থাকলে সেটাকে আইডেন্টিফাই করা হয়, অ্যানালাইজ করা হয়, এবং যদি সেটার বাগ খুঁজে পাওয়া যায় আইডেন্টিফাই এবং অ্যানালাইজ করার পরে সেটাকে ফিক্স করা হয়। এটা হচ্ছে ডিবাগিং প্রসেস। এখন আমরা দেখব সফটওয়্যার টেস্টিং। সফটওয়্যার টেস্টিংয়ের মধ্যে আমরা আজকে মেনলি 6টা ক্যাটাগরি এখন দেখব। এরপরে আমরা চলে যাবো হোয়াইট বক্স টেস্টিং আর ব্ল্যাক বক্স টেস্টিং। আমরা যে এই চ্যাপ্টারে যেটা মেন কনসেপ্ট ছিল সেটাতে চলে যাবো। তো প্রথমে আমরা এগুলোটা দেখে নিই। মডিউল বা ইউনিট টেস্টিং। টেস্ট ইন্ডিভিজুয়াল ইউনিটস আর কম্পোনেন্টস। অর্থাৎ মডিউল টেস্টিং বা ইউনিট টেস্টিংয়ে আমাদের যে ইন্ডিভিজুয়াল ইউনিটগুলো থাকে সেগুলোকে টেস্ট করা হয়, ইন্ডিভিজুয়ালি টেস্ট করা হয়, কোনো মানে মডিউল অনুযায়ী করা হয় না, ইউনিট টেস্ট করা হয়, ইউনিট ধরে ধরে বা ব্রাঞ্চ ধরে ধরে টেস্ট করা হয় সিঙ্গেল ইউনিট নিয়ে বা ইন্ডিভিজুয়াল ইউনিট নিয়ে। এরপর হচ্ছে ইন্টিগ্রেশন টেস্টিং। ইন্টিগ্রেশন টেস্টিংটা হচ্ছে টেস্ট হাউ মাল্টিপল মডিউলস ও কম্পোনেন্টস ওয়ার্ক টুগেদার। এটার মাধ্যমে টেস্ট করা হয় যে মাল্টিপল মডিউল বা কম্পোনেন্টস যেগুলো আছে সেগুলো একসাথে কীভাবে কাজ করে সেটাকে টেস্ট করা হয় যে সবগুলো একসাথে কাজ করছে কি না। তো এটা করা হয় ইন্টিগ্রেশন টেস্টিংয়ের মাধ্যমে। এখন হচ্ছে আমরা দেখব ফাংশন টেস্টিং। ভেরিফাইজ দ্যাট স্পেসিফিক ফাংশনস আর ফিচার্স পারফর্ম অ্যাকর্ডিং টু রিকোয়ারমেন্ট। অর্থাৎ ভেরিফাই করে যে আমাদের যে ফাংশনগুলো আছে বা যে ফিচার্সগুলো আছে আমাদের সফটওয়্যারে বা যেই ইয়েটা বানাচ্ছি আমরা অ্যাপ্লিকেশনটা, সেখানে সেই ফিচার্সগুলো ঠিকঠাকভাবে কাজ করছে কিনা রিকোয়ারমেন্ট অনুসারে সেটাকে ভেরিফাই করা হয় এই ফাংশন টেস্টের মাধ্যমে। এরপর হচ্ছে সিস্টেম টেস্ট। টেস্ট দ্য এন্টায়ার ইন্টিগ্রেটেড সিস্টেম অ্যাজ এ হোল। মানে আমাদের যে সিস্টেমটা সেটা একটা মানে পুরো সিস্টেমটাকে একবার সে রিচেক দেয় যে পুরো সিস্টেমটা ঠিকঠাকভাবে কাজ করছে কিনা। সে যদিও ইউনিট টেস্ট করে আসছে, মানে প্রতিটা কম্পোনেন্টকে ইন্ডিভিজুয়ালি টেস্ট করছে, এরপরে সে দেখছে যে একাধিক মডিউল বা একাধিক কম্পোনেন্ট একসাথে কাজ করতে পারছে কিনা সেগুলো টেস্ট করছে, ফাংশনগুলোও টেস্ট করছে, তারপরেও সে আরেকবার রিচেক দেয় যে যদি কোনো ইরর থেকে থাকে সেখানে সে সেটাকে যাতে খুঁজে বের করতে পারে বা সেটাকে ফিক্স করতে পারে সেই মুহূর্তে। দেন হচ্ছে অ্যাকসেপ্টেন্স টেস্ট। ডিটারমাইন ইফ দ্য সফটওয়্যার মিটস বিজনেস রিকোয়ারমেন্ট অ্যান্ড রেডি ফর রিলিজ। অর্থাৎ এখানে সে চেক করে যে আমাদের যে রিকোয়ারমেন্টগুলো ছিল সফটওয়্যারটা বিল্ড করার ক্ষেত্রে সেগুলোকে সে ফুলফিল করছে কিনা এবং সেটা রেডি কিনা রিলিজ করার জন্য। এই যে রেডি ফর রিলিজ সেটা সে চেক করে যে এখন কি রিলিজ করা যাবে কি যাবে না, মানে সফটওয়্যার এখনও ইরোর বা কোনো সমস্যা এখানে সে খুঁজে না পেলে তখন সে রিলিজের জন্য রেডি করে দিবে। লাস্ট যে টেস্ট সেটা হচ্ছে ইনস্টলেশন টেস্ট। চেক ইফ দ্য সফটওয়্যার ইনস্টল, আপডেট অ্যান্ড আনইনস্টল কারেক্টলি ইন দ্য টার্গেট এনভায়রনমেন্ট। অর্থাৎ আমরা যে সফটওয়্যারটা বিল্ড করলাম সেটা কারেক্টলি ইনস্টল হচ্ছে কিনা বা আপডেট হচ্ছে কিনা বা আনইনস্টল হচ্ছে কিনা সেগুলোকে সে চেক করে যে টার্গেট যে এনভায়রনমেন্টটা সেখানে সে এই যে ইনস্টলেশনের যে কাজগুলো সেগুলো সে করতে পারছে কিনা সেটাকে সে চেক করে ইনস্টলেশন টেস্টের মাধ্যমে। তো এটাই ছিল মেনলি সফটওয়্যার টেস্টিং। তো এখন আমরা দেখব টেস্ট কেস ডিজাইন। ইট ইজ দ্য প্রসেস অফ ক্রিয়েটিং সেট অফ কন্ডিশনস or variables under which a tester will determine whether a software application is working correctly. অর্থাৎ এই যে টেস্ট কেস ডিজাইন এটা হচ্ছে এমন একটা প্রসেস যার মাধ্যমে সেট অফ কন্ডিশন আর ভ্যারিয়েবল ঠিক করা হয়, আর একটা কন্ডিশনের সেট বা একটা ভ্যারিয়েবলের সেট ঠিক করা হয় যার মাধ্যমে টেস্টটা ডিটারমাইন করতে পারে যে সফটওয়্যার অ্যাপ্লিকেশনটা ঠিকঠাকভাবে কাজ করতে পারছে কিনা। তো এখানে মেনলি 3টা কাজ করা হয়। একটা হচ্ছে অবজেক্টিভ, ক্রাইটেরিয়া আর কনস্ট্যান্স। অবজেক্টিভসের মধ্যে দেখা হয় যে টু আনকভার ইরোর, অর্থাৎ কোনো একটা ইরোর যদি থাকে সেটাকে আনকভার করা হয় এই টেস্ট কেস ডিজাইনের মধ্যে। তো ইরোর মেনলি কোথাও থাকতে পারে, ইরোর বা বাগ, সেটা হচ্ছে আমাদের যে কন্ডিশনাল যে পার্টগুলো সেখানে। অর্থাৎ যেমন ধরেন আমরা যখন কোনো একটা লুপ চালাই সেই লুপের ওখানে একটা ইরোর থাকতে পারে কোনো একটা কারণে, কিংবা যখন কোনো একটা ইফ এলস কন্ডিশন চালাই, ইফ স্টেটমেন্ট সেখানে থাকতে পারে, তাই না? এই যে ডিসিশন পয়েন্টগুলো সেখানে কিন্তু ইরোর থাকার বা বাগ থাকার পসিবিলিটি সবচেয়ে বেশি, সেখানে সে আনকভার করে যে কোনো ইরোর আছে কিনা। এরপর হচ্ছে ক্রাইটেরিয়া, ইন এ কমপ্লিট ম্যানার। অর্থাৎ পুরো যে সিস্টেমটা বা পুরো যে অ্যাপ্লিকেশনটা সেটাকে সে কমপ্লিট ম্যানারে পুরোটাকে সে চেক করে যাতে অ্যাজ এ হোল সেখানে কোনো ইরোর বা বাগ না থাকে। দেন হচ্ছে কনস্ট্যান্স, উইথ এ মিনিমাম ইফোর্ট অ্যান্ড টাইম। অর্থাৎ যতটা মিনিমাম ইফোর্ট এবং মিনিমাম টাইমের মধ্যে এই পুরো কাজটা করা যায়, যে পুরো সিস্টেমটা একবার রিচেক দেওয়া যায় যে সেখানে কোনো ইরোর বা কোনো প্রবলেম আছে কিনা, সেটাই হচ্ছে এই কনস্ট্রেন্টের মেন উদ্দেশ্য, যে সবচেয়ে কম ইফোর্টে এবং সবচেয়ে কম সময়ে দ্রুত যাতে সিস্টেমটাকে
চেক করা যায় যে এখানে কোনো ইরর বা কোনো সমস্যা আছে কিনা। তো এখন আমরা দেখব এক্সহস্টিভ টেস্টিং আর সিলেক্টিভ টেস্টিং। তো এক্সহস্টিভ টেস্টিংটা হচ্ছে ইট রেফার্স টু টেস্টিং এভরি পসিবল ইনপুট অ্যান্ড কন্ডিশন ইন দ্য সিস্টেম টু এনশিওর দ্যাট ইটস বিহেভ কারেক্টলি আন্ডার অল সিনারিওস। তাহলে আমরা কি বুঝলাম যে এক্সহস্টিভ টেস্টিংয়ে কী করা হয় যে এভরি পসিবল ইনপুট বা কন্ডিশনগুলোকে সে টেস্ট করে যে সেগুলো কারেক্টলি বিহেভ করছে কিনা আন্ডার অল সিনারিওস, অর্থাৎ সবগুলো সিনারিওর উপর বেস করে সে টেস্ট করে যে আমাদের যেই যতগুলো পসিবল ইনপুট বা কন্ডিশন আছে সেগুলো সে মানে চেক করে যে কারেক্টলি সেটা কাজ করছে কি না। আর সিলেক্টিভ টেস্টিংটা কি, ইট ইনভলভস এ সিলেক্টেড সাবসেট অফ ইনপুট paths or features focusing on critical or high risk area rather than testing every possible conditions। অর্থাৎ সিলেক্টিভ টেস্টিংয়ে কী হয় যে এটা বিভিন্ন সাবসেট অর্থাৎ নির্দিষ্ট সেটের ইনপুট বা পাথ বা নির্দিষ্ট ফিচার্স বা যে ক্রিটিক্যাল যে ইয়েগুলো পজিশনগুলো বা হাই রিস্ক যে এরিয়াগুলো সেগুলোকে টেস্ট করে। মানে এটা করে কি যে প্রতিটা যেই ইনপুট বা থাকবে কন্ডিশন থাকবে সেগুলোকে চেক করা থেকে যেগুলো হাই রিস্ক এরিয়া বা যেগুলোকে টেস্ট করলে আমরা খুব ইজিলি যে ইয়েগুলো পাবো ইররগুলো খুঁজে বের করতে পারবো সেই সিলেক্টিভ এরিয়াগুলোকে সে টেস্ট করে। এই জন্য এটার নাম হচ্ছে সিলেক্টিভ টেস্টিং। তো এক্সহস্টিভ টেস্টিং আর সিলেক্টিভ টেস্টিংয়ের মধ্যে ডিফারেন্সটা এটাই যে এক্সহস্টিভ টেস্টিংটা হচ্ছে অ্যাজ এ হোল প্রতিটা কন্ডিশন ধরে ধরে প্রতিটা স্টেপ বাই স্টেপ সে চেক করতে থাকে। আর সিলেক্টিভ টেস্টিংয়ে কী হয় যে সে নির্দিষ্ট কিছু সাবসেট ভাগ করে নেয় যে এই জায়গায় টেস্ট করলে আমার মনে হয় যে এখানে ইরর থাকলে খুঁজে পাওয়া যাবে, বাকি কোনো জায়গায় ইরর থাকার কোনো পসিবিলিটিস নাই। এই যে সিলেক্টিভ এরিয়া নিয়ে কাজ করে এটাই হচ্ছে সিলেক্টিভ টেস্টিং। তো এটাই মেনলি হচ্ছে এক্সহস্টিভ টেস্টিং আর সিলেক্টিভ টেস্টিংয়ের মধ্যে বেসিক ডিফারেন্স। যে এক্সহস্টিভ টেস্টিং হচ্ছে ডিটেলস আলোচনা করে আর সিলেক্টিভ টেস্টিং হচ্ছে সাবসেট ভাগ করে নিয়ে নির্দিষ্ট এরিয়ার মধ্যে কাজ করে বা সেখানে টেস্টিং চালায়। ক্লিয়ার? তো এখন আসা যাক আমাদের আজকের টিউটোরিয়ালের মেন পয়েন্টে, হোয়াইট বক্স টেস্টিং। তো আমরা এর আগে যে থিওরি টাইপের যে জিনিসগুলো পড়ে আসলাম সেগুলো বলার একটাই উদ্দেশ্য যে আমাদের কোশ্চেনে কিন্তু থিওরি টাইপের কোশ্চেনও আসতে পারে, যার ফলে আমি আপনাদেরকে সেগুলো কিন্তু বুঝিয়ে দিচ্ছি যে কীভাবে আপনারা যদি কোশ্চেন এখান থেকে আসেও যাতে লিখতে পারেন। তো এখন আসা যাক হোয়াইট বক্স টেস্টিংয়ে। তো এটার আরেকটা নাম হচ্ছে গ্লাস বক্স টেস্টিং। গ্লাস বক্স নামেও হোয়াইট বক্স টেস্টিংকে ডাকা হয়। হোয়াইট বক্স টেস্টিং ইনভলভস টেস্টিং দ্য ইন্টারনাল স্ট্রাকচার অ্যান্ড লজিক অফ অ্যান অ্যাপ্লিকেশন। অর্থাৎ হোয়াইট বক্স টেস্টিংটা হচ্ছে একটা কোডের ইন্টারনাল স্ট্রাকচার এবং লজিকের উপর কাজ করে। ঠিক আছে? It ensured that all code paths are executed and that program behaves as expected under different conditions। অর্থাৎ আমাদের যে কোডটা বা যে অ্যাপ্লিকেশনটা তার প্রতিটা কোড পাথ এক্সিকিউট হচ্ছে কিনা বা আমাদের যে প্রোগ্রামটা সেটা আমাদের এক্সপেকটেশন অনুযায়ী বিহেভ করছে কিনা ডিফারেন্স কন্ডিশন অ্যাপ্লাই করার পরেও সেটা চেক করা হয় এই হোয়াইট বক্স টেস্টিংয়ের মধ্য দিয়ে। ঠিক আছে? এরপর হচ্ছে আমরা দেখব হোয়াইট বক্স টেস্টিংয়ের টাইপসগুলো। এখানে কী কী টেস্ট করা হয়? এই হোয়াইট বক্স টেস্টিংয়ের মধ্যে ইউনিট টেস্ট করা হয়, ইন্ডিকেশন টেস্ট করা হয়, পাথ টেস্ট করা হয়, ব্রাঞ্চ টেস্ট করা হয়, লুপ টেস্ট করা হয়। ইউনিট টেস্ট কি? টেস্ট ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টস, অর্থাৎ ইন্ডিভিজুয়াল যে কম্পোনেন্টগুলো থাকবে কোডের মধ্যে ইন্টারনাল স্ট্রাকচারে সেটাকে সে টেস্ট করে। এরপর হচ্ছে ইন্ডিকেশন টেস্টিং, টেস্ট ইন্টারাকশন বিটুইন মডিউলস, অর্থাৎ মডিউলগুলো কীভাবে একসাথে কাজ করে সেটা সে টেস্ট করে এই ইন্ডিকেশন টেস্টের মাধ্যমে। এরপর হচ্ছে পাথ টেস্ট, টেস্ট অর লজিক্যাল পাথ আর এক্সিকিউটেড, যে লজিক্যাল পাথগুলো থাকবে একটা কোডের মধ্যে সেগুলো সবগুলো এক্সিকিউট হচ্ছে কিনা সেটাকে সে টেস্ট করে এই টেস্ট পাথের মধ্যে দিয়ে। এরপর হচ্ছে ব্রাঞ্চ টেস্ট, এভরি ডিসিশন পয়েন্ট এক্সিকিউটেড, অর্থাৎ সে এই ব্রাঞ্চ টেস্টের মধ্যে টেস্ট করে যে আমাদের যে ডিসিশন পয়েন্টগুলো থাকবে একটা কোডের মধ্যে সবগুলো ডিসিশন পয়েন্ট এক্সিকিউট হচ্ছে কিনা ঠিকঠাকভাবে। অ্যান্ড লাস্টে হচ্ছে লুপ টেস্টিং, টেস্ট লুপস ফর অল কন্ডিশন, অর্থাৎ প্রতিটা কন্ডিশনের জন্য যাতে লুপগুলো ঠিকঠাকভাবে কাজ করতে পারে সেটাকে সে টেস্ট করে এই লুপ টেস্টিংয়ের আওতায়। তো হোয়াইট বক্স টেস্টিংয়ে মেনলি এই 5 ধরনের টেস্টিং করা হয়ে থাকে। তো এখন আমরা দেখব ওয়ার্কিং প্রসিডিওর অফ হোয়াইট বক্স টেস্টিং। এটা কীভাবে কাজ করে স্টেপ বাই স্টেপ এখন দেখব। ফার্স্টেই হচ্ছে কাজটা কি, আন্ডারস্ট্যান্ড দ্য কোড অর আর্কিটেকচার। কোড বা আর্কিটেকচারকে সে আন্ডারস্ট্যান্ড না করলে সেখানে সে টেস্টিং চালাবে কী করে, তাই না? কারণ আমি একটু আগেই বলছি হোয়াইট বক্স টেস্টিংয়ে হচ্ছে আমাদের ইন্টারনাল কোড স্ট্রাকচার এবং আমাদের যে কন্ডিশনগুলো থাকে কোডে সেগুলোকে সে চেক করে স্টেপ বাই স্টেপ। তো এই যে এখানে স্টাইল লেখা আছে আন্ডারস্ট্যান্ড দ্য লজিক, কন্ট্রোল ফ্লো অ্যান্ড ডেটা ফ্লো অফ দ্য প্রোগ্রাম। অর্থাৎ সে কী করে কোডের যে লজিক,
তারপরে কোডের যে কন্ট্রোল ফ্লো এবং কোডের যে ডেটা ফ্লো সেটাকে সে আন্ডারস্ট্যান্ড করে এই স্টেজে এসে। তার কোডের লজিক, বিভিন্ন স্ট্রাকচার বা কন্ট্রোল ফ্লো জানা হয়ে গেল। এখন সে কী করবে, 2 নম্বর স্টেজে এসে কী করবে, আইডেন্টিফাই টেস্টেবল কম্পোনেন্ট, অর্থাৎ সেখান থেকে সে যে লজিকগুলো আন্ডারস্ট্যান্ড করলো সেখান থেকে সে আইডেন্টিফাই করবে যে কোন জিনিসগুলোকে সে টেস্ট করা করবে বা টেস্টেবল কম্পোনেন্ট কোনগুলো। এই যে আইডেন্টিফাই ইন্ডিভিজুয়াল ইউনিটস, ব্রাঞ্চ, loops or paths that need to tested, focuses on critical sections like loop, decision point, etc. অর্থাৎ সেখান থেকে সে ইন্ডিভিজুয়াল ইউনিট, ব্রাঞ্চ এবং পাথগুলোকে সে টেস্ট করার জন্য আইডেন্টিফাই করে যে এই ইউনিটগুলো বা এই ব্রাঞ্চগুলো বা এই লুপগুলো টেস্ট করা দরকার। এবং সে এইখানে সে মেনলি ফোকাস করে ক্রিটিক্যাল সেকশনের ক্ষেত্রে, যেমন লুপ যেখানে থাকে বা ডিসিশন পয়েন্ট যেখানে থাকে সেগুলোকে সে টেস্ট করার জন্য টেস্টেবল কম্পোনেন্ট হিসেবে আইডেন্টিফাই করে। ঠিক আছে, এরপর হচ্ছে 3 নম্বর স্টেজে সে কী করে, তার কোড বোঝা হয়ে গেল, তারপর টেস্টেবল কম্পোনেন্টগুলো আইডেন্টিফাই করা হয়ে গেল। এখন হচ্ছে ডিজাইন টেস্ট কেস, তাই না? ক্রিয়েট টেস্ট কেস দ্যাট এনশিওর অল পসিবল কোড, পাথ, ডিসিশন অ্যান্ড কন্ডিশনস আর কভার্ড। অর্থাৎ সে এমন একটা টেস্ট কেস ডিজাইন করে যার মাধ্যমে সে এনশিওর করে যে প্রতিটা পসিবল কোড পাথ বা প্রতিটা পসিবল ডিসিশন বা প্রতিটা পসিবল যেই কন্ডিশনগুলো থাকবে সেগুলোকে সেই টেস্ট কেসের মধ্যে কভার করা হয়েছে। ঠিক আছে, আমাদের টেস্ট কেস ডিজাইন করা হয়ে গেল। এখন কাজ কি, এই যে টেস্ট কেসগুলো সেগুলোকে এক্সিকিউট করা, তাই না? 4 নম্বর স্টেজে সে এই টেস্ট কেসগুলোকে এক্সিকিউট করবে। এই যে রান দ্য টেস্ট কেস on the software using debugging tools and track the coverage of the test cases। অর্থাৎ সে ডিবাগিং টুল ইউজ করে ওই যে টেস্ট কেসগুলো সে ডিজাইন করছে সেগুলোকে সে টেস্ট করবে এবং ট্র্যাক করবে যে সে টেস্ট কেস অনুযায়ী সবগুলো ইউনিটকে বা ব্রাঞ্চকে বা লুপকে বা কন্ডিশনকে সে টেস্ট করা তার ফুলফিল হচ্ছে কিনা সেগুলোকে টেস্ট করতে থাকবে। দেন টেস্ট করা হয়ে গেলে তার কাজ হচ্ছে অ্যানালাইজ টেস্ট রেজাল্ট। টেস্ট করা হয়ে গেছে, টেস্ট রেজাল্টকে অ্যানালাইজ করতে হবে। রিভিউ দ্য আউটপুট টু আইডেন্টিফাই ডিফেক্টস অর আনএক্সপেক্টেড বিহেভিয়ার। অর্থাৎ টেস্ট করার পর সে সেখান থেকে একটা আউটপুটকে সে রিভিউ করবে যে সেখানে কোনো ডিফেক্ট আছে কিনা বা কোনো কোনো সিস্টেমের পারফরমেন্স তার কাছে মনে হয়েছে কিনা যেটা এরকম না হয় এরকম হলে ভালো হতো বা রিকোয়ারমেন্ট ফুলফিল হয়নি, এরকম কোনো যদি থাকে, সন্দেহ থাকে, সেক্ষেত্রে সে সেখানে অ্যানালাইজ করবে। লাস্ট ধাপটা কি, রিটেস্ট অ্যান্ড রিফাইন ইফ বাগ আর ফাউন্ড। অর্থাৎ যদি কোনো টেস্ট কেসে কোনো বাগ বা ইরোর ধরা পড়ে সেক্ষেত্রে কী হবে, এই যে ওয়ার্ক উইথ ডেভেলপার টু ফিক্স দ্য ইস্যুস। সে তখন কী করবে, ডেভেলপারের সঙ্গে কাজ করবে এবং সেই ইস্যুটাকে বা সেই বাগটাকে সে ফিক্স করার ট্রাই করবে। আফটার ফিক্সিং ইস্যুস রিরান দ্য টেস্ট অ্যান্ড এনশিওর দ্য কোড বিহেভ আর এক্সপেক্টেড। অর্থাৎ যদি কোনো বাগ ধরা পড়ে তখন সে কী করবে, ডেভেলপারের সঙ্গে আবার কাজ করবে সেই বাগটাকে ফিক্স করার জন্য। ফিক্স করার পরে আবার সেটাকে রিরান করা হবে বা রিটেস্ট করা হবে, আবার সেই এক্সিকিউশন টেস্টের পর্যায়ে চেয়ে সবগুলো ব্রাঞ্চ তখন ঠিকঠাকভাবে কাজ করছে কিনা ডিবাগিং টুলস ইউজ করে। ঠিক আছে, এরপর সে আবার অ্যানালাইজ করবে যে আর কোনো অবশিষ্ট কোনো বাগ বা ডিফেক্ট আছে কিনা। যদি দেখে যে আর কোনো বাগ নাই, সব কিছু ওকে, তাহলে সেটাকে সে আমাদের দিয়ে দিবে যে এখানে কোনো ইরর নাই, প্রোগ্রামটা এখন সাকসেসফুলি রান করার জন্য তৈরি। এখন আমরা দেখব বেসিক পাথ টেস্টিং বা বিপিটি। বিপিটি বা বেসিক পাথ টেস্টিং ইজ এ হোয়াইট বক্স টেস্টিং টেকনিক দ্যাট ফোকাস অন টেস্টিং অল ইন্ডিপেন্ডেন্ট পাথস ইন এ প্রোগ্রাম কন্ট্রোল ফ্লো গ্রাফ। অর্থাৎ একটা প্রোগ্রামের যে কন্ট্রোল ফ্লো গ্রাফ সেটাকে সে ফোকাস করে টেস্ট করে যে সেখানে কতগুলো ইন্ডিপেন্ডেন্ট পাথ আছে। হোয়াইট বক্স টেস্টিংয়ের বেসিক পাথ টেস্টিং হচ্ছে এমন একটা টেকনিক যেখানে সে চেক করে যে একটা প্রোগ্রামে কতগুলো ইন্ডিপেন্ডেন্ট পাথ আছে তার কন্ট্রোল ফ্লো গ্রাফকে দেখার মাধ্যমে। তো ফ্লো গ্রাফের কিছু নোটেশন আছে, সেগুলো আমরা প্রথমে দেখে নিই। এ ফ্লো গ্রাফ রিপ্রেজেন্ট এ প্রোগ্রাম কন্ট্রোল ফ্লো ইন টার্মস অফ নোডস অ্যান্ড এজেস। তো প্রথমে জেনে নোডস আর এজ কি। নোডস হচ্ছে রিপ্রেজেন্ট স্টেটমেন্ট অফ অর ব্লকস অফ কোড। অর্থাৎ একটা কোডের যে ব্লকস বা স্টেটমেন্টগুলো থাকে সেগুলোই হচ্ছে নোড। আর এজ হচ্ছে রিপ্রেজেন্ট দ্য কন্ট্রোল ফ্লো বিটুইন দিস স্টেটমেন্ট অর ব্লকস। অর্থাৎ কন্ট্রোল ফ্লোগুলোকে ডিটারমাইন করে, সেটা হচ্ছে এজ। যেমন ধরেন, তো দেখাই, সাপোজ এই দুইটা হচ্ছে নোড, এই যে মাঝখানে এদের মধ্যে যে কানেকশনটা এটাই হচ্ছে এজ।
ঠিক আছে, তো এটাই হচ্ছে মেনলি নোড আর এজ। তো এখন আমরা দেখবো বেসিক পাথ টেস্টিং বা বিপিটির যে স্টেপগুলো সেগুলো দেখবো। তো ফার্স্ট স্টেপে হচ্ছে কনভার্ট দ্য প্রোগ্রাম ইন্টু ফ্লো গ্রাফ। প্রথমে হচ্ছে আমরা প্রোগ্রামটাকে ফ্লো গ্রাফে কনভার্ট করে নিব। সেটা কীভাবে? ব্রেক দ্য কোড ইন্টু ইন্ডিভিজুয়াল কন্ট্রোল স্টেটমেন্ট, অর্থাৎ আমাদের যে কোডটা সেটাকে প্রথমে ব্রেকডাউন করতে হবে, যে সেখানে কোন কোন লুপ বা কোন কোন কন্ডিশন ওখানে ইউজ করা হয় সেগুলোকে খুঁজে বের করতে হবে। ঠিক আছে, খুঁজে বের করার পরে কাজ হচ্ছে ড্র এ ফ্লো গ্রাফ উইথ নোটস অফ ইচ স্টেটমেন্ট অ্যান্ড এজ ফর কন্ট্রোল পাথ। অর্থাৎ আমরা যখন একটা কোডকে ভেঙে ফেললাম, যে সেখানে আমরা বুঝতে পারছি স্টেপ বাই স্টেপ এই কাজগুলো হচ্ছে, সেখান থেকে এখন আমরা ইজিলি একটা ফ্লো গ্রাফ ড্র করতে পারবো, তাই না? মানে সিএফসি ড্র করতে পারবো, কন্ট্রোল ফ্লো গ্রাফ ড্র করতে পারবো। এবং সেটাকে ড্র করার জন্য প্রতিটা স্টেটমেন্টকে আমাদের নোডে নিতে হবে, এবং প্রতিটা স্টেটমেন্ট থেকে স্টেটমেন্টে কানেকশন দেওয়ার জন্য বা কন্ট্রোল ফ্লো করার জন্য যে কোন দিকে ডেটা পাস হচ্ছে সেটা বোঝানোর জন্য এজ ইউজ করতে হবে। ঠিক আছে, তো আমরা যখন এক্সাম্পল দেখবো তখন এটা খুব ইজিলি বুঝে যাবো যে কীভাবে আমরা এই একটা কোড থেকে কন্ট্রোল ফ্লো গ্রাফ ড্র করতে পারি। তো প্রথমে আমরা এই থিওরিটিক্যাল জিনিসগুলো একটু জেনে নিই, তাহলে আমাদের করতে ইজি হবে। এরপর সেকেন্ড স্টেজে সে কী করবে? আইডেন্টিফাই ইন্ডিপেন্ডেন্ট পাথ, অর্থাৎ সে ইন্ডিপেন্ডেন্ট পাথগুলোকে খুঁজে বের করবে। সেটা কী হবে? ক্যালকুলেট দ্য সাইক্লোমেটিক কমপ্লেক্সিটি টু ডিটারমাইন দ্য নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট পাথ ইন দ্য প্রোগ্রাম। অর্থাৎ সে একটা ক্যালকুলেশন করবে, সেটা কি? সাইক্লোমেটিক কমপ্লেক্সিটি। সেটাকে সে করবে ইন্ডিপেন্ডেন্ট যে পাথগুলো সেটাকে ডিটারমাইন করার জন্য। তো সাইক্লোমেটিক কমপ্লেক্সিটির ফর্মুলাটা হচ্ছে VG = E - N + 2P। এখানে EN আর 2P বলতে কী বোঝায়? E হচ্ছে নাম্বার অফ এজ, N হচ্ছে নাম্বার অফ নোড, আর P হচ্ছে নাম্বার অফ কানেক্টেড কম্পোনেন্ট, যেটা ইউজুয়ালি 1 থাকে। যদি কোশ্চেনে P এর মান দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে আপনার যেটা P এর মান দেওয়া থাকবে সেটা ইউজ করবেন। কোশ্চেনে কিন্তু ইউজুয়ালি P এর মান দেওয়া থাকে না, সেই জন্য আমরা এটাকে ইউজুয়ালি 1 ধরে নিই P এর মানটা। ঠিক আছে, এরপরে 3 নম্বর স্টেজে কী করা হয়? ডিজাইন টেস্ট কেস। সিলেক্ট ইন্ডিপেন্ডেন্ট পাথ দ্যাট কভার অল ডিসিশন পয়েন্ট ইন দ্য ফ্লো গ্রাফ। অর্থাৎ আমাদের যে ইন্ডিপেন্ডেন্ট পাথগুলো যেটা প্রতিটা ডিসিশন পয়েন্টকে ফুলফিল করছে বা কভার করছে সেগুলোকে ফ্লো গ্রাফে ডিফাইন করতে হয় বা সিলেক্ট করতে হয়। ঠিক আছে, এরপর হচ্ছে ইচ পাথ শুড বি টেস্টেড অ্যাটলিস্ট 1। অর্থাৎ প্রতিটা পাথ অন্ততপক্ষে একবার হলেও টেস্ট করতে হবে। টেস্ট কেস ডিজাইন করবো সেখানে। 4 নাম্বার এতে হচ্ছে এক্সিকিউট টেস্ট কেস। রান টেস্ট টু কভার অল সিলেক্টেড পাথ। অর্থাৎ আমরা যে পাথগুলো সিলেক্ট করলাম ডিজাইন টেস্ট কেসের মধ্যে, সেই পাথগুলোকে আমরা টেস্ট করব, মানে এই যে রান টেস্ট করবো সেগুলো সঠিকভাবে এক্সিকিউট হচ্ছে কি না। এনশিওর এভরি এজ অ্যান্ড নোড হ্যাজ বিন এক্সিকিউটেড ডিউরিং টেস্টিং। অর্থাৎ আমরা এনশিওর করবো যে প্রতিটা এজ এবং নোড আমরা যে কন্ট্রোল ফ্লো গ্রাফ আঁকাইছি একটা কোডের থেকে, সেগুলো এক্সিকিউট হচ্ছে কি না আমাদের টেস্টিং টাইমের মধ্যে। দেন লাস্ট ইয়েটা হচ্ছে 5 নম্বর ধাপে সে কী করবে? ইভালুয়েট কভারেজ। ভেরিফাই দ্যাট দ্য সাইক্লোমেটিক কমপ্লেক্সিটি ইজ ফুলফিল কভার্ড বাই দ্য টেস্ট। অর্থাৎ আমরা যে সাইক্লোমেটিক কমপ্লেক্সিটি বের করব সেটা ভেরিফাই করবে যে আমরা যেই টেস্ট কেস চালালাম সেখানে সাইক্লোমেটিক কমপ্লেক্সিটির সাথে ম্যাচ হয় কিনা, বা সেটাকে ভেরিফাই হয় কিনা, বা ভ্যালিড হয় কিনা। তো এখন আসলে আমরা একটা ম্যাথ টাইপের দেখি। ম্যাথ ঠিক না, মানে আমরা একটা কোড থেকে কীভাবে কন্ট্রোল ফ্লো গ্রাফ এবং সাইক্লোমেটিক কমপ্লেক্সিটি বের করতে পারি সেটা এখন দেখবো। তো এতক্ষণ নিশ্চয়ই থিওরি দেখে দেখে আপনারা বোর হয়ে গেছেন, তাই না? যে এটা থেকে আসলে আসবেটা কি? এখান থেকে আসবে হচ্ছে মেনলি এরকম টাইপের কোশ্চেন, যে আমাদের একটা কোড দেওয়া থাকবে, সেখান থেকে কন্ট্রোল ফ্লো গ্রাফ বের করতে হবে, এরপর সাইক্লোমেটিক কমপ্লেক্সিটি বের করতে হবে, সেখান থেকে ইন্ডিপেন্ডেন্ট পাথ বের করতে হবে। তো আমরা স্টেপ বাই স্টেপ আগাই, একটু সহজ থেকে আস্তে আস্তে কঠিনের দিকে যাব। তো প্রথমে আমরা দেখে নিই এখানে একটা কোড আছে। তো তার আগে একটা বলে নিই যে আমাদের কোশ্চেনে যে কোনো টাইপের কোড থাকতে পারে, যেমন ধরেন আমাদের সির কোড থাকতে পারে, C++-এর কোড থাকতে পারে, পাইথনের কোড থাকতে পারে, বা জাভার কোডও থাকতে পারে। যে কোনো টাইপের যে কোনো ল্যাঙ্গুয়েজের কোড কিন্তু থাকতে পারে। সেখান থেকে আপনাদেরকে ওই কোড ধরে ধরে বা কোডটাকে বুঝে সেখান থেকে সিএফজি বা কন্ট্রোল ফ্লো গ্রাফকে ড্র করতে হবে, এবং সেখান থেকে এজ এবং নোট ক্যালকুলেট করে সেখান থেকে সাইক্লোমেটিক কমপ্লেক্সিটি বের করতে হবে। ক্লিয়ার? তো এই জন্য আমি আজকে আপনাদের জন্য 3 ধরনের কোডের স্ট্রাকচারে রাখছি। একটা হচ্ছে পাইথনের, একটা হচ্ছে C++-এর, একটা হচ্ছে সির কোড রাখছি, যাতে আপনারা বুঝতে পারেন যে কখন কোন কোডকে কীভাবে আমরা ইভ্যালুয়েট করতে পারি বা সেখান থেকে কীভাবে নোট বা এজ ক্যালকুলেট করতে পারি। ঠিক আছে, তো দেখেন প্রথমে এখানে একটা পাইথনের কোড দেওয়া আছে। ডেফ চেক নাম্বার এক্স, ইফ এক্স ইজ গ্রেটার দেন 0 দেন রিটার্ন পজিটিভ, আর ইফ এক্স ইজ লেস দেন 0 তাহলে রিটার্ন নন পজিটিভ। এখানে কন্ডিশন হচ্ছে এইটাই।
যে এক্সের মান যদি 0 থেকে বড় হয় তাহলে সেটা পজিটিভ, আর যদি ছোটো হয় তাহলে সেক্ষেত্রে নন পজিটিভ রিটার্ন করবে। তো এখানে দেখেন নোট কয়টা, এখানে একটা নোট, কারণ এখানে আমরা একটা এক্সের ভ্যালু নিচ্ছি, তাই না? এরপর এখানে একটা কন্ডিশন তো আমরা অবশ্যই জানি, সেটাকে চেক করতে হবে, খুব ক্রিটিক্যাল একটা সেকশন এটা, এবং এখানে বেশি ইরোর হওয়ার পসিবিলিটিস থাকে, সেজন্য এটাকে খুব ভালো করে চেক করতে হয় আমাদের, তাই না? এটা একটা নোট। এরপর হচ্ছে কি, যদি এই কন্ডিশন ট্রু হয় তাহলে এটা রিটার্ন করবে, আর যদি এই কন্ডিশন ফলস হয় তাহলে এটা রিটার্ন করবে। তাহলে এখানে কটা নোট হলো? 4টা নোট, 1টা 2টা 3টা 4টা নোট, তাই না? ইলস কিন্তু কোনো নোট না, কারণ আমরা বলছি যে এই কন্ডিশন যদি ট্রু হয় তাহলে এইটা আসবে, আর যদি এই কন্ডিশন ফলস হয় তাহলে এটা আসবে। ইলসটা তো কোডের মধ্যে থাকছে, বাট আমাদের যখন নোট ক্যালকুলেট করবো তখন ইলস কোনো নোট হিসেবে আমরা ডিফাইন করব না। ক্লিয়ার? এখন হচ্ছে আমরা এই নোট ডিফাইন করা হয়ে গেল কোডের থেকে। আপনারা ঠিক সেমভাবে কোশ্চেনে কোডকে এভাবে ভেঙে নেবেন যে নোট অনুযায়ী, তাহলে আপনাদের ভুল হওয়ার পসিবিলিটিস কিন্তু খুবই কম থাকবে। এখন আমরা এখান থেকে কন্ট্রোল ফ্লো গ্রাফ ড্র করতে পারি। দেখেন, আমরা আবার কোডে চলে যাই। প্রথমে কোথায় আসবে? প্রথমে এখানে এই লাইনটাতে আসবে নোট 1-এ। এরপরে সে পরের লাইনে যখন যাবে তখন দেখবে কি একটা কন্ডিশন, তাই না? ইফ কন্ডিশন ইউজ করা হয়েছে। এখন ইফ কন্ডিশনের থেকে কাজ, ইফ কন্ডিশন থেকে যদি ট্রু হয় তাহলে এখানে আসবে, আর যদি ফলস হয় তাহলে এখানে আসবে। মানে ট্রু হলে নোট 3 আর ফলস হলে নোট 4-এ আসবে। এই যে দেখেন, 1 থেকে 2-এ আসলো, মানে 2 নাম্বার লাইন, 1 নাম্বার লাইন থেকে 2 নাম্বার লাইনে আসার পর যেটা সেই ইফ কন্ডিশন যদি ট্রু হয়, এই যে ইফ ট্রু, তাহলে সে 3 নাম্বার লাইনে আসবে, 2 থেকে 3-এ আসছে। আর যদি কন্ডিশন ফলস হয় তাহলে সে কী করবে? এটাতে চলে আসবে, রিটার্ন নন পজিটিভ। তাহলে 2-এর থেকে যখন সে যদি ফলস হয় তাহলে 4-এ চলে আসবে, ইফ ফলস। ক্লিয়ার? এটাই হচ্ছে আমাদের এই ছোট্ট কোডটার জন্য একটা কন্ট্রোল ফ্লো গ্রাফ বা সিএফজি। তা আপনাদের কোশ্চেনে যদি কন্ট্রোল ফ্লো গ্রাফ না দেখে সিএফজি দেওয়া থাকে, আপনারা কিন্তু কনফিউজড হবে না, সিএফজি আবার কি? সিএফজি হচ্ছে কন্ট্রোল ফ্লো গ্রাফ। তো এখন এখান থেকে আমাদের কাজ কি? এজ আর নোটগুলোকে হিসাব করে নিয়ে সেখান থেকে সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটি বের করার, তাই না? তো এখন দেখেন এজ আর নোট কয়টা আছে। প্রথমে দেখেন নোট কয়টা আছে। নোট হচ্ছে এন দিয়ে ডিনোট করা হয়। নোট হচ্ছে কয়টা আছে? 4টা, 1টা 2টা 3টা 4টা, তাই না? এই 4টা হচ্ছে নোট। আর এজ কতগুলো আছে? যেগুলো হচ্ছে কানেকশন দিছে, মানে ডেটা ফ্লো যেগুলো দিয়ে বোঝানো হয় সেগুলো হচ্ছে নোট, সরি এজ। 1টা 2টা 3টা, তাহলে 3টা এজ পেয়ে গেছি, আর নোট হচ্ছে 4টা। ঠিক আছে, এখন এখান থেকে আমরা সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটি বের করবো। তো এটা হচ্ছে তার সূত্র, এটাকেও দেখাইছি আপনাদেরকে। এই সূত্রটা VG = E - N + 2P। তাহলে E এর মান আমরা পাইছি কত? 3, আর N এর মান পাইছি 4। তাহলে 3 - 4 প্লাস এই যে 2P, 2 × P এর মান আমরা বলছিলাম যে ইউজুয়ালি 1 হয়। তবে কোশ্চেনে যদি P এর মান দেওয়া থাকে তাহলে সেটা ইউজ করবেন, আর যদি কোশ্চেনে দেওয়া না থাকে তাহলে অলওয়েজ সেটা 1-ই ইউজ করবেন। ঠিক আছে, তাহলে 2 × 1, তাহলে 3 - 4 + 2 × 1 কত আসছে? আমাদের আলটিমেট রেজাল্ট আসছে 1। তো এটাই হচ্ছে এই কোডটার জন্য তার কন্ট্রোল ফ্লো গ্রাফ এবং তার সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটি। তো আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। চলেন আমরা আর একটা কোড দেখি এবং সেখান থেকে কীভাবে আমরা কন্ট্রোল ফ্লো গ্রাফ, সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটি, ইন্ডিপেন্ডেন্ট পাথ এগুলো বের করতে পারি, সেটা এখন দেখব। এই যে দেখেন, এখানে আর একটা কোড দেওয়া আছে। আমাদের কোশ্চেনে কিন্তু এরকম কোড দেওয়া থাকবে, সেখান থেকে আমাদেরকে কোশ্চেনের বই দেওয়া থাকবে এই যেরকম, যে ফ্রম দিস কোড ডিটারমাইন CFG অর্থাৎ কন্ট্রোল ফ্লো গ্রাফ, DD পাথ, সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটি, নাম্বার অফ রিজিয়নস অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট টেস্ট পাথ। এর নাম্বার অফ রিজিয়নসটা কি সেটা আমরা একটু পরে বুঝবো, তা আগে আমরা কোডটা বুঝে নিই, কারণ আমাদের প্রথম কাজটাই হচ্ছে কন্ট্রোল ফ্লো গ্রাফ আঁকা, তাই না? যদি আমরা কোডটা না বুঝি তাহলে কিন্তু আমরা কন্ট্রোল ফ্লো গ্রাফ আঁকতে পারবো না। তো আমাদের মেন কাজ থাকে প্রথমে কোডটাকে বুঝে সেখান থেকে নোটগুলোকে খুঁজে বের করা, যে কয়টা নোট আসলে এখানে আসে বা কয়টা এজ এখান থেকে যাবে। ঠিক আছে, তো প্রথমে দেখি ইন্ট, মানে এটা হচ্ছে মেন ফাংশন। এরপর সেকেন্ড লাইনে কি হচ্ছে? ইন্টিজার হিসেবে A আর B কে নিয়ে নিছে, এটা C++-এর কোড। এরপর হচ্ছে A আর B এর মান হচ্ছে সে ইনপুট হিসেবে নিচ্ছে, তাহলে এটা নোট 1, নোট 2, নোট 3, নোট 4। ঠিক আছে, 5 নাম্বার লাইনে এসে দেখতে পাচ্ছি কি এখানে একটা কন্ডিশন ইউজ হয়েছে, সেটা হচ্ছে ইফ কন্ডিশন। এটা হচ্ছে 5 নাম্বার নোট। যদি এই কন্ডিশন ট্রু হয় তাহলে এইটা প্রিন্ট করবে, Cout greatest value A। এটা হচ্ছে 6 নাম্বার নোট। ঠিক আছে, যদি এই কন্ডিশন ফলস হয় তাহলে কী আসবে? এলস ইফ, তাহলে হচ্ছে B > A। এটা হচ্ছে 7 নাম্বার নোট। এখানে তাহলে যদি এই কন্ডিশন ট্রু হয় তাহলে কি প্রিন্ট করবে? গ্রেটেস্ট ভ্যালু হচ্ছে B, এটা হচ্ছে 8 নাম্বার নোট। আর ইলস যদি এই দুটো কন্ডিশনের কোনোটাই ট্রু না হয়, যে
এ ইজ গ্রেটার দেন বি আর বি ইজ গ্রেটার দেন এ, এই দুটো কন্ডিশনে একটা কন্ডিশন ট্রু হলো না, সেক্ষেত্রে কী হবে, এলস সি আউট ইকুয়াল, মানে দুটোই এ আর বির ভ্যালু হচ্ছে ইকুয়াল। এটা হচ্ছে 9 নাম্বার নোট। আর এখানে হচ্ছে ব্র্যাকেট ক্লোজ করে আমাদের পুরো প্রোগ্রামটার এন্ডিং বোঝাচ্ছে, সেজন্য এটা হচ্ছে একটা নোট 10। তাহলে আমরা নোটগুলোকে ডিফাইন করে না, তাহলে পুরো কোডটা তাহলে কী দাঁড়ালো, যে আমরা মেন ফাংশন থেকে দুটো ইন্টিজার টাইপের ভ্যালু নিচ্ছি, এ আর বি, ইনপুট হিসেবে নিচ্ছি সি ইন দিয়ে ইনপুট। এখানে যদি কন্ডিশন দেওয়া আছে যে এ এর ভ্যালু বি এর থেকে বড় হয়, তাহলে সেটা প্রিন্ট করবে গ্রেটেস্ট ভ্যালু ইজ এ। আর যদি এই কন্ডিশন ট্রু না হয়, তাহলে সে কোথায় আসবে, এখানে এলসিপে আসবে, বি এর ভ্যালু এর থেকে বড়, বি ইজ গ্রেটার দেন এ, তাই না? তাহলে তখন সেক্ষেত্রে সে প্রিন্ট করবে কি, গ্রেটেস্ট ভ্যালু ইজ বি। ক্লিয়ার? আর যদি এই দুটো কন্ডিশনে একটা কন্ডিশন ট্রু না হয়, যে এ ইজ গ্রেটার দেন বি বা বি ইজ গ্রেটার দেন এ একটাও ফুলফিল না, তাহলে সেটা হচ্ছে ইকুয়াল হয়ে যাবে এবং কোডের এন্ডিং। কোডটা আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে এখন আমাদের প্রধান কাজ কি, এখান থেকে সিএফজি ড্র করা, তাই না, বা কন্ট্রোল ফ্লো গ্রাফ ড্র করা। তো আসেন আমরা এখন এই কোডটা থেকে কীভাবে সিএফজি ড্র করতে পারি সেটা এখন দেখি। তো ফার্স্টে আমরা এখানে সিএফজি গ্রাফ ড্র করব। সিএফজি গ্রাফ, তো দেখেন কোডে আমাদের এখানে কি ছিল, 1 থেকে 4 নাম্বার লাইন পর্যন্ত দেখেন কোনো কাজ হচ্ছে। এখানে ইন্ট মেন ফাংশন, এখানে যেটা ইন্টিজার ধরা হয়েছে এ আর বি, এখানে হচ্ছে তাদের মানগুলোকে ইনপুট হিসেবে নেওয়া হচ্ছে, এখানে কোনো কাজ হয়নি, তাই না? কাজ হচ্ছে 5 নাম্বার লাইন থেকে, এই যে 5 নাম্বার লাইন, তাই না? তা আমরা প্রথমে এই নোটগুলোকে লিখে নিব 1 থেকে 4 পর্যন্ত, 1 2 3 4, এরপর হচ্ছে 5 নাম্বার লাইন থেকে দেখেন আমাদের কি হচ্ছে, আমাদের কন্ডিশন আসছে। কন্ডিশন যদি ট্রু হয়, তা এই কন্ডিশনটা ট্রু হলে এইটা প্রিন্ট করবে, আর যদি ফলস হয় তাহলে এই কন্ডিশনে চলে আসবে, তাই না? তাহলে দেখেন 5 থেকে কোথায় কোথায় যাচ্ছে, 6 আর 7, তাহলে এখানে হচ্ছে 6 বা 7। তাহলে এই কন্ডিশন যদি ফলস হয় তাহলে এখানে আসছে, যদি এই কন্ডিশন ট্রু হয় তাহলে কি হচ্ছে, ট্রু হলে 8 নাম্বার লাইন প্রিন্ট করবে, অর্থাৎ এর ভ্যালু বি এর থেকে বড় না, এটা ফলস হলে এই লাইনে আসলো, তাহলে বি এর ভ্যালু অবশ্যই এর থেকে বড় যদি এই কন্ডিশন ট্রু হয়, তাহলে সেক্ষেত্রে এই কন্ডিশন ট্রু হলে 8 নাম্বার লাইন প্রিন্ট করবে, আর যদি এই কন্ডিশনও ফলস হয় তাহলে 9 নাম্বার লাইন, মানে দুটা ইকুয়াল, এ আর বি এর ভ্যালু দুটা ইকুয়াল, এটা প্রিন্ট করবে, তাই না? তাহলে এখানে হচ্ছে কি 7 থেকে আমাদের দুইটা লাইন আসছে, এই যে ট্রু হলে এইটা আর ফলস হলে এইটা, এই দুটো লাইন। তাহলে এখানে হচ্ছে 8 আর এখানে 9, আর লাস্টের লাইনটা তো 10, এন্ডিং আমাদের 10। তো দেখেন আমাদের কিন্তু সবগুলো নোটকে আমরা কন্ট্রোল ফ্লো গ্রাফে নিয়ে নিছি, তাই না? এখন জাস্ট এদের মধ্যে কানেকশন দিতে হবে। প্রথমে হচ্ছে আমাদের 1 থেকে 4 পর্যন্ত কিন্তু কোনো কাজ হয়নি, এই যে দেখেন 1 থেকে 4 পর্যন্ত কিন্তু জাস্ট ভ্যালুকে ইনসার্ট করা হয়েছে বা ইনপুট হিসেবে নেওয়া হয়েছে। তাহলে আমরা জাস্ট লাইন ড্র করে দেবো 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, 4 থেকে 5 নাম্বার লাইনে যখন আসলাম তখন দেখতে পাচ্ছি এখানে কন্ডিশন ইউজ করা হয়েছে। এই কন্ডিশন ট্রু হলে এইটা প্রিন্ট করবে যে গ্রেটার ভ্যালু হচ্ছে এ, এ ইজ গ্রেটার দেন বি, তাই না? এই যে গ্রেটার ভ্যালু এ। আর যদি এই কন্ডিশন ফলস হয় তাহলে এলস এই কন্ডিশনে আসবে। তাই এখান থেকে আমরা দুইটা লাইন পাচ্ছি, যে যদি ট্রু হয় তাহলে এখানে আসবে, যদি ফলস হয় তাহলে এখানে আসবে, মানে ট্রু হলে 6 নাম্বার লাইন বা ফলস হলে 7 নাম্বার লাইনে আসবে। কারণ 7 নাম্বার লাইনে আসার পর দেখতে পাচ্ছি যদি এখানে আরেকটা কন্ডিশন আছে যে বি এর ভ্যালু হচ্ছে এর থেকে যদি বড় হয়, সেক্ষেত্রে যদি এই কন্ডিশন ট্রু হয় তাহলে আমাদের কী প্রিন্ট করবে, গ্রেটেস্ট ভ্যালু হচ্ছে বি। আর যদি ফলস হয় সেক্ষেত্রে প্রিন্ট করবে যে গ্রেটেস্ট ভ্যালু কোনোটাই না, দুটোই হচ্ছে ইকুয়াল। তাহলে সেক্ষেত্রে আমাদের প্রিন্ট হবে কোনটা, যদি এই কন্ডিশন ট্রু হয়, এই যে এই কন্ডিশন ট্রু হলে 8 নাম্বার লাইন প্রিন্ট হবে, আর যদি ফলস হয় তাহলে 9 নাম্বার লাইন প্রিন্ট হবে, তাই না? দুইটা পাথ যে কোনো একটা হতে পারে। ক্লিয়ার? আর সবগুলো করার পর কী হবে, যেমন ধরেন যদি আমাদের ফার্স্ট কন্ডিশন ট্রু হয়ে যেত, যে 1 থেকে 4 পর্যন্ত আমরা ইনপুট হিসেবে নিলাম, 5 নাম্বার লাইনে এসে দেখলাম যে এর ভ্যালুটা হচ্ছে বি এর থেকে বড়, তাহলে সেটাই প্রিন্ট করে দিল, মানে গ্রেটেস্ট ভ্যালু ইজ এ। আর তো কোনো এই কন্ডিশনও চেক করার দরকার নেই, তাই না? তাহলে সে কী করবে, একবারে এই 6 নাম্বার লাইন থেকে জাম্প করে 10 নাম্বার লাইনে এসে কোডটাকে এন্ড করে দিবে, কারণ তার কাজ সেখানে কিন্তু হয়ে গেছে, তাই না? ক্লিয়ার? এখন দেখেন যদি এই 5 নাম্বার কন্ডিশনটা ফলস হয় তাহলে সে কোথায় যাবে, 7 নাম্বার লাইনে, কারণ এটা সে প্রিন্ট করবে না, কারণ এটা ফলস হলে তো এটা প্রিন্ট হচ্ছে না, তাই না? সি আউট হচ্ছে না। তাহলে সে 7 নাম্বার লাইনে আবার সে চেক করবে যে এই কন্ডিশনটা ট্রু কিনা, যে বি এর ভ্যালু এর থেকে বড় কিনা। যদি দেখে সে এই কন্ডিশনটা ট্রু হয় সেক্ষেত্রে সে 8 নাম্বার লাইন প্রিন্ট করবে।
তাহলে দেখেন সবগুলো ইনপুট নিয়ে 5 নাম্বার লাইনে সে ফলস পেলো, সেজন্য সে 7 নাম্বার লাইনে আসবে। 7 নাম্বার লাইনে কী হচ্ছে, এলস ইফ, এই কন্ডিশনে সে আবার চেক করছে। যদি ট্রু হয় তাহলে সেক্ষেত্রে কোথায় আসবে, 8 নাম্বার লাইনে, যে গ্রেটেস্ট ভ্যালু ইজ বি। আর তো কোনো কাজ নেই, সে প্রিন্ট করে দিবে এটাকে, তো তারপর সে কোডের এন্ড করে দেবে। তাহলে 7 থেকে কোথায় আসবে, 8-এ, 8 থেকে 9, তাই না? 7 থেকে যদি এটা ট্রু হলে 8-এ আসবে, 8 থেকে 10-এ চলে আসবে। ক্লিয়ার? আর যদি দেখা যায় যে এই কন্ডিশনটা মানে 5 নাম্বার লাইনে যে কন্ডিশনটা এটাও ফলস এবং 7 নাম্বার লাইনে যে কন্ডিশনটা এটাও ফলস, তাহলে সে কী করবেন, ডিরেক্ট 9 নাম্বার লাইনে চলে আসবে, দেখবে যে দুটাই ইকুয়াল, এ আর বি এর ভ্যালু দুটাই ইকুয়াল, কোনোটাই কিন্তু তখন সে আর প্রিন্ট করবে না, তাই না? মানে এই এই দুটার মধ্যে কোনোটাই প্রিন্ট করবে না, জাস্ট ইকুয়ালটা প্রিন্ট করে দেবে। তাহলে 7 থেকে সে 9-এ আসবে একবারে, যদি এই কন্ডিশনে ফলস হয়, কারণ এটা ফলস হওয়ার জন্য তো এই 7 নাম্বার লাইনে আসছিলো। যদি 7 নাম্বারটাও ফলস হয় তাহলে সে 9 নাম্বার লাইনে আসবে, দুটাকে ইকুয়াল দেখাই দিবে। 9-এর থেকে তার তো কোনো কাজ নেই, কোডেরই শেষ, তো কোডের শেষ নাম্বার এটাকে 10, তাই না? তাহলে 9-এর থেকে এখন সে কোথায় চলে যাবে, 10-এ চলে যাবে। তো এটাই হচ্ছে আমাদের যেই কোডটাই, যে এই কোডটার জন্য তার সিএফজি বা কন্ট্রোল ফ্লো গ্রাফ। তো এই যে আমার যদিও আগে থেকে আঁকানো ছিল, তারপর আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আঁকাই দেখালাম, যাতে আপনাদের বুঝতে ইজি হয় যে কীভাবে এই কোড থেকে কীভাবে আপনার কন্ট্রোল ফ্লো গ্রাফ বা সিএফজি ড্র করতে পারেন। তো এটা হচ্ছে আমাদের সেই কোডের কন্ট্রোল ফ্লো গ্রাফ বা সিএফজি। এখন আমাদের সেকেন্ড কাজ কী বলছিল কোশ্চেনে বলা ছিল এই যে ডিটারমাইন সিএফজি ডিডি পাথ। এখন ডিডি পাথটা কীভাবে বের করবো, এই ডিডি পাথ বের করাটা খুবই ইজি। আমরা যে সিএফজিটা বের করছি একটু আগে, সেটাকে জাস্ট একটু শর্ট করে নিব এবং সেটাকে অ্যালফাবেট দিয়ে লিখে নিব। সেটা কীরকমভাবে দেখেন, 1 থেকে 4 পর্যন্ত আমরা কী করছি, জাস্ট মেন ফাংশন নিছি বা কোডের শুরু থেকে আমরা সেই ইনপুটগুলো নিচ্ছি, তাই না? এ আর বিকে আমরা ইনপুট হিসেবে ইন্টিজার ভ্যালু নিচ্ছি, দেন সেখান থেকে এ এর ভ্যালু এবং বির ভ্যালু হচ্ছে ইনপুট হিসেবে ইউজারের থেকে নিব। আর তো কোনো কাজ 1 থেকে 4 নাম্বার লাইনে হয়নি, তাই না? এই যে কোডটাতে 1 থেকে 4 নাম্বার লাইন পর্যন্ত জাস্ট এই কাজগুলোই হয়েছে, তাই না? এগুলোই হচ্ছে আমরা এখানে করে নিছি। এবার 5 নাম্বার লাইনে এসে আমাদের কী হয়েছে, আমাদের এখানে কন্ডিশন হয়েছে যে এই কন্ডিশন ট্রু হলে এটা প্রিন্ট করবে, এই কন্ডিশন ফলস হলে এই কন্ডিশনে আসবে, এই কন্ডিশন ট্রু হলে এটাই প্রিন্ট করবে, বা এই কন্ডিশনে ফলস হলে তখন এটা ইকুয়াল প্রিন্ট করে দেবে এবং কোড শেষ হয়ে যাবে, তাই না? এটাই তো মেনলি কোডটা ছিল। তো দেখেন 1 থেকে 4 পর্যন্ত আমাদের কোনো কাজ কি হয়েছে, হয়নি, তাই না? এই জন্য আমরা এই নোটগুলোকে একটা অ্যালফাবেট দিয়ে ডিফাইন করতে পারি, যাতে কমপ্লেক্সিটি কমে যায়। ঠিক আছে, এটা তো একটা সিম্পল ছোট্ট একটা কোড ছিল। যখন অনেক বড় বড় কোড আসবে তখন এরকম অনেক বড় বড় কন্ট্রোল ফ্লো গ্রাফ হবে। আমাদের কাজ হবে যতটা ইজিলি সেই কন্ট্রোল ফ্লো গ্রাফকে যতটা ছোট করে আঁকানো যায়। মানে আমরা যে এত বড় একটা কন্ট্রোল ফ্লো গ্রাফ আঁকলাম, এটাকে এখন ছোট করব। সেটা কীভাবে, এই যে এটা তো ইনিশিয়াল স্টেজ থেকে আমাদের কন্ডিশন ছিল 5 নাম্বার লাইনে। এই যে কন্ডিশন ছিল 5 নাম্বার লাইন থেকে শুরু, 4 নাম্বার পর্যন্ত ছিল জাস্ট ইনপুট নেওয়া। তো এই 5 নাম্বার লাইনের আগ পর্যন্ত, অর্থাৎ 4 নাম্বার পর্যন্ত আমরা এটাকে এই যে 1 থেকে শুরু করে যে ডিডি পাথ আমরা বের করছি। 1 হচ্ছে ইনিশিয়াল স্টেজ, 1 থেকে আমরা 5 পর্যন্ত, অর্থাৎ এই যে ভাগ হওয়া পর্যন্ত, এই অবস্থা আগ পর্যন্ত যে 2, 3 আর 4 নাম্বার যে নোটটা, এটাকে আমরা এ ধরে নিছি। ঠিক আছে, 2, 3 আর 4কে এ ধরছি, 5 ধরছি বিকে, 6 নাম্বার নোট ছিল এইটা, 5, 6, 7, 5কে ধরছি বি, 6কে ধরছি সি, 7কে ধরছি ডি। ঠিক আছে, 7-এর পরে হচ্ছে 8, 9, 8, 9কে ধরছি হচ্ছে 8কে ধরছি ই, 9কে ধরছি এফ, আর 10 নাম্বার যে নোটটা ছিল সেটা হচ্ছে জি। ঠিক আছে, আমরা অ্যালফাবেট দিয়ে সেগুলোকে ডিফাইন করে নিচ্ছি। তো এখন আমরা কাজ কি, যে ইনিশিয়াল অবস্থা থেকে আমরা বি 5 নাম্বার নোটের আগ পর্যন্ত কিন্তু কোনো কাজ হয়নি, জাস্ট ইনপুট নিছি, সেই জন্য হচ্ছে আমরা এই 2, 3 আর 4কে এ ধরে নিছি একবারে। তাহলে 1 থেকে হচ্ছে এতে আসলো, এ থেকে বিতে আসলো, এখানে এসে কন্ডিশন পেলো। কন্ডিশন পাওয়ার পরে কী হচ্ছে, 2টা দিকে যাচ্ছিলো, এই যে এটা দেখেই করবেন, 6 আর 7-এ আসছিলো। তাহলে 6কে আমরা কী ধরছি, 6কে ধরছি হচ্ছে সি, আর 7কে ধরছি ডি, তাই না? এখানে সি আর ডি লিখে নিলেন, 6 আর 7 হয়ে গেল সি আর ডি। 7 থেকে আবার কী হয়েছে, আবার দুটো কন্ডিশন হচ্ছিলো, তাই না? 8 আর 9। তাহলে 8 আর 9কে আমরা কী ধরছি, এখানে 8 আর 9কে ধরছি ই আর এফ লিখে নিলাম। আর এখানে 10কে ধরছিলাম কি, 10কে ধরছি হচ্ছে জি, এখানে জিকে লিখে নিলাম। তাহলে এটা হয়ে গেল আমাদের ডিডি পাথ, অর্থাৎ আমরা যে কন্ট্রোল ফ্লো গ্রাফটা ছিল সেটাকে একটু ছোটো করে নিলাম বা মিনিমাইজ করে নিলাম। এই যে এই 3টা নোটকে এক জায়গা করে নিচ্ছি এই এর মধ্যে দিয়ে,
এটার মাধ্যমে আমাদের ডিডি পাথ ড্র করা হয়ে গেল। এখন আমাদের 3 নম্বর স্টেজে কোশ্চেনে কী বলা ছিল, কোশ্চেনে বলা ছিল যে সিএফজি ডিডি পাথ এর আমাদের ডিটারমাইন করা হয়ে গেছে। এখন কাজ হচ্ছে সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটি আর নাম্বার অফ রিজিয়ন বের করা, তাই না? এখন আমরা থার্ড স্টেজে এসে সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটি আর নাম্বার অফ রিজিয়নটাকে ক্যালকুলেট করব। তো কমপ্লেক্সিটির সূত্র আমরা জানি যে E - n + 2p। তাহলে ই এর ভ্যালু আর এন এর ভ্যালুটাকে এখন আমাদের বের করতে হবে। এই ডিডি পাথ থেকে দেখেন, ডিডি পাথ থেকে আমরা এখন দেখব যে কতগুলো নোড আছে। দেখেন নোডের সংখ্যা কতগুলো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, তাই না? 8টা নোড। এবার দেখব এজ কতগুলো আছে। এজ হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। তাহলে আমাদের এজ আর নোডের ক্যালকুলেশন হয়ে গেল। এখন আমরা এখান থেকে ইজিলি সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটি বের করতে পারবো সূত্রের মানগুলো বসাই দিয়ে। তাহলে সূত্র হচ্ছে E - n + 2p। তাহলে ই এর মান হচ্ছে 9 আর এন এর মান হচ্ছে 8 + 2 × p এর মান কিন্তু কোশ্চেনে দেওয়া ছিল না, সেই জন্য আমরা এটাকে 1 ধরে নিচ্ছি। আপনারা 1 ধরে নেবেন, আর কোশ্চেনে যদি পি এর মান দেওয়া থাকে সেক্ষেত্রে পি এর মানটা ইউজ করবেন। ঠিক আছে, এটাকে জাস্ট ক্যালকুলেশন করলে উত্তরটা আসবে 3। তাহলে এটা সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটি হচ্ছে 3। এখন আমরা দেখব নাম্বার অফ রিজিয়ন কীভাবে বের করতে হয়। নাম্বার অফ রিজিয়ন বের করার জন্য একটা সূত্র আছে, সেটা হচ্ছে ডিসিশন নোড। তাহলে VG = D + P। ডি এর মান কত, নাম্বার অফ ডি দিয়ে ডিনোট করা হচ্ছে নাম্বার অফ ডিসিশন নোড। তা আমরা যদি আবার একটু ডিডি পাথে যাই, এই যে ডিতে ডিনোট করা হচ্ছে নাম্বার অফ ডিসিশন নোড। এখানে কতগুলো ডিসিশন নোড আছে দেখেন, এই যে এটা একটা ডিসিশন নোড, যে হয় এখানে আসবে নাহলে এখানে আসবে, তাই না? আর আবার দেখেন এখান থেকে একটা ডিসিশন নোড, যে হয় এখানে আসবে নাহলে এখানে আসবে। 2টা ডিসিশন নোড না এখানে, তো এই জন্য এখানে হচ্ছে ডি এর মান 2 প্লাস পি এর মান তো আমি বলছিলামই যে 1 হবে। তাহলে 2 + 1 3। তাহলে আমাদের রিজিয়নের সংখ্যা হচ্ছে 3 কীভাবে দেখেন, এটা যদি একটু ভেরিফাই করতে চাই, আমরা দেখতে পাচ্ছি এই যে এই পার্টটা, এটা আলাদা পাথ, ইন্ডিপেন্ডেন্ট পাথ, যে হয় এখান থেকে এখানে এসে এখানে যেতে পারবে একটা পাথ, এখান থেকে এখানে এসে এদিকে আসতে পারবে, এটা 2 নাম্বার পাথ, বা এখান থেকে এখানে এসে এখান দিয়ে এখানে আসতে পারবে, 3টা পাথ, তাই না? তো 3টা রিজিয়ন হচ্ছে, 3টা পাথ হচ্ছে। এভাবে আমরা ভেরিফাই করতে পারবো যে আমাদের রিজিয়নটা বের করছি সেটা সঠিক কিনা। দেখেন আমাদের লাস্ট যে কোশ্চেনের ছিল সেটা হচ্ছে, দেখেন সিএফজি ডিডি পাথ সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটি নাম্বার অফ রিজিয়ন সবগুলো কিন্তু ক্যালকুলেট করা হয়ে গেছে। লাস্ট ছিল কি ইন্ডিপেন্ডেন্ট টেস্ট পাথগুলো আমাদেরকে লিখতে বলছিল। তা আমরা এখন ইন্ডিপেন্ডেন্ট টেস্ট পাথগুলোকে লিখবো। তো দেখেন আমরা 3টা রিজিয়নের জন্য 3টা পাথ পাচ্ছি, তাই না? 3টা পাথগুলো কী কী, যদি এ এর ভ্যালু বি এর থেকে বড় হয়, মানে 3টা কন্ডিশন কী ছিল, যে হয় এ এর ভ্যালু বি এর থেকে বড় হবে, বা বি হচ্ছে এর থেকে বড় হবে, বা দুইটা ইকুয়াল হবে। 3টা কন্ডিশন ছিল, 3টা পাথ হবে, তাই না? তাহলে প্রথমে আমরা দেখবো যদি এ এর ভ্যালু বি এর থেকে বড় হয় সেক্ষেত্রে কী হবে। তখন আমরা চলে যাবো সিএফজিতে, তখন আর ডিডি পাথকে নিব না, ঠিক আছে? সিএফজিতে যাওয়ার পর আমরা দেখব যে আমাদের 5 নাম্বার লাইনে কী ছিল কোশ্চেনে, এই যে ইফ কন্ডিশন যদি ট্রু হয় তাহলে 6 নাম্বার লাইনে গ্রেটেস্ট ভ্যালু এ প্রিন্ট করে সে 10 নাম্বার লাইনে ক্লোজ করে দিবে কোডটা, তাই না? এ দেখেন 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4 মানে ইনপুট হিসেবে নিচ্ছে। 4 থেকে 5 নাম্বার লাইনে শেষে দেখলো ইফ কন্ডিশন যে এর ভ্যালু কি বি এর থেকে বড় কিনা। যদি সেই কন্ডিশন ট্রু হয় তাহলে সে 6 নাম্বার লাইনে এসে 10 নাম্বার লাইনে চলে যাবে, তাই না? তাহলে আমরা টেস্ট পাস হবে 1 2 3 4 5 6 10। এই যে 1 2 3 4 5 6 10, এটা হচ্ছে যদি এ বি এর থেকে মানে গ্রেটেস্ট ভ্যালু হয়, যদি এ বি এর থেকে বড় হয় সেক্ষেত্রে। এখন যদি উল্টাটা হয় যে বি এর ভ্যালু এর থেকে বেশি, তাহলে সেক্ষেত্রে আমরা সেকেন্ড পাথ পাবো, তাই না? সেটা কীভাবে, আবার আমরা চলে যাব কোথায়, কোডে চলে যাব। দেখেন এই 4টা লাইন তো থাকবেই, কারণ এগুলো আমরা ইনপুট হিসেবে নিচ্ছি। এরপরে সে দেখবে 5 নাম্বার লাইনে আসার পরে এই কন্ডিশন ফলস হচ্ছে, তখন সে জাম্প করবে কোথায়, 6 নাম্বার লাইনকে স্কিপ করে 7 নাম্বার লাইনে যাবে। তখন দেখবে যে এই কন্ডিশনটা যে বি এর ভ্যালু এর থেকে বড় কিনা। যদি কন্ডিশন ট্রু হয় তাহলে সে 8 নাম্বার লাইনে এসে গ্রেটেস্ট ভ্যালু বি প্রিন্ট করে 10 নাম্বার লাইনে সে কোডটাকে এন্ড করে দিবে, তাই না? সেম কাজটাই হচ্ছে এই যে এখানে, সরি সিএফজিটাকে দেখে নিই। এই যে এই 4টা লাইন তো আসবেই, সে ইনপুট হিসেবে নিচ্ছে মেন ফাংশন শুরু করার পর থেকে। নেওয়ার পরে সে কী হচ্ছে 5 নাম্বার লাইনে এসে দেখলো যে এর ভ্যালু বি এর থেকে বড় না, তখন সে কী করবে 6 নাম্বার লাইনকে স্কিপ করে 7 নাম্বার লাইনে যাবে। তখন সে কন্ডিশনকে চেক করবে, যদি ট্রু হয় তাহলে সে 8 নাম্বার লাইনে, অর্থাৎ
এই যে 7 নাম্বার লাইনে কী ছিল, এই যে কন্ডিশনটা বি এর ভ্যালু 8 থেকে বড়, তাহলে 8 নাম্বার লাইন কোনটা, এর গ্রেটেস্ট ভ্যালু হচ্ছে বি, যদি ট্রু হয় তাহলে সেটাকে সে প্রিন্ট করে দিবে এবং কোডকে এন্ড করে দেবে, তাই না? তাহলে 7, 8, 10, এই যে 1, 2, 3, 4, 5, 7, 8, 10, ক্লিয়ার? তাহলে এটাই হচ্ছে আমাদের, যদি এই কন্ডিশন ট্রু হয় যে বি এর ভ্যালুটা এর থেকে বড়, তাহলে সেক্ষেত্রে 1, 2, 3, 4, 5, 7, 8, 10 প্রিন্ট করে দিল। আর লাস্ট যদি দুইটা ইকুয়াল হয়, এর ভ্যালু আর বি এর ভ্যালু দুটো ইকুয়াল হয়, সেক্ষেত্রে তাহলে কী হবে, সেক্ষেত্রে তাহলে আমাদের হবে আবার আমরা চলে যাবো কোডে। কোডটা যেটা আবার দেখি 4টা লাইন থাকবে, এই 5 নাম্বার কোডটাকে সে চেক করবে, যদি ফলস হয় তাহলে 7 নাম্বার লাইনে আসবে, যদি এই কন্ডিশন ফলস হয় তাহলে 9 নাম্বার লাইনে এসে 10 নাম্বার লাইনে কোডটাকে এন্ড করে দিবে, তাই না? তাহলে এখানে যে সিএফজিতে আমরা দেখি, তাহলে 1, 2, 3, 4, 5 থেকে আসবে কোথায়, 7 থেকে আমাদের 7 নাম্বার লাইন, 5 নাম্বার লাইনে কন্ডিশন ছিল, এটা ফলস হওয়ার কারণে 7 নাম্বার লাইনে আসছে, 7 নাম্বার লাইনে কন্ডিশনে ফলস হওয়ার কারণে 9 নাম্বার লাইনে এসে 10 এটাকে প্রিন্ট করে 10 নাম্বার লাইনে কোডকে এন্ড করে দিচ্ছে, না? তাহলে এখানে 1, 2, 3, 4, 5, 7, 9, 10, তো এটা হচ্ছে আমাদের লাস্ট পাথ। 1, 2, 3, 4, 5, 7, 9, 10, এটা হচ্ছে যদি এ আর বি এর মান দুটো ইকুয়াল হয়, সেক্ষেত্রে এটার টেস্ট পাথ। তা আশা করি আপনারা টেস্ট পাথ কীভাবে বের করবেন সেটা বুঝে গেছেন। মানে টেস্ট পাথ মেনলি এইটা, যে কোন কোন ওয়েতে যাওয়া যায়, এই একটা ওয়ে, এরপর হচ্ছে এই আর একটা ওয়ে, এরপর হচ্ছে এই আর একটা ওয়ে, 3টা পাথ। এটাই মেনলি আমি এতক্ষণ ধরে বুঝাইছি। তা আশা করি আপনারা এই এক্সাম্পলটা বুঝতে পারছেন। তারপর যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে কমেন্ট করতে পারেন, আমি আপনাদের কমেন্টের অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আসলে একটা লাস্ট এক্সাম্পল দেখি এই হোয়াইট বক্স টেস্টিংয়ের, কারণ আমি আপনাদের বলছিলাম যে আপনাদের 3টা কোড দেখাবো, একটা হচ্ছে পাইথনের কোড, আর একটা হচ্ছে C++, একটা হচ্ছে সির কোড। তো পাইথন আর C++-এর কোডটা আমরা দেখলাম, এখন দেখবো সির কোড যদি দেয় আমাদের কোশ্চেনে, সেক্ষেত্রে আমি সেটাকে কীভাবে নোট এবং এজকে মানে ভেঙে নিয়ে সেখান থেকে CFG, DD পাথ, সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটি, ইন্ডিপেন্ডেন্ট টেস্ট পাথ এগুলো ডিটারমাইন করতে পারি, সেটা এখন দেখবো। তো দেখেন এখানে আমাদের কোশ্চেন দেওয়া আছে, এটা হচ্ছে মেন ফাংশন ইন্ট মেন, সেকেন্ড ব্র্যাকেট এটা একটা নোট হিসেবে ধরবো, এরপর হচ্ছে একটা ইন্টিজার টাইপের নিচ্ছি এন হিসেবে, এখানে প্রিন্ট মানে আমরা ইউজার থেকে নিচ্ছি কি, যে এনি নাম্বার, কোনো নাম্বার সে দিবে, সেটাকে সে স্ক্যান করে আমরা দেখবো যে কী নাম্বার। তো 5 পর্যন্ত কোনো কাজ নাই, জাস্ট আমরা ভ্যালুকে ইনপুট হিসেবে নিচ্ছি, তাই না? এরপরে 6 নাম্বার লাইন থেকে দেখেন আমাদের কন্ডিশন আসছে, ইফ কন্ডিশন। এখানে আমরা দেখবো যে ইভেন আর অডের জন্য, মানে একটা সংখ্যা দেওয়ার পরে সেটা কি ইভেন নাকি অড, সেটা সে করে দেবে, সেটা একটা কোড, তাই না? তো ইফ কন্ডিশন যদি এখানে দেওয়া হয়েছে, যদি এই কন্ডিশন ট্রু হয় তাহলে সে প্রিন্ট করবে কি ইভেন, আর যদি এই কন্ডিশন ফলস হয় তাহলে সে প্রিন্ট করবে অড, তাই না? দেন সে রিটার্ন করবে রিটার্ন 0 এবং কোডের এন্ড করে দেবে। তাহলে আমাদের এখানে নোট করে দেখেন, একটা নোট, 2টা নোট, 3টা, 4টা, 5টা, ইফ কন্ডিশন, এটা একটা নোট। এরপর হচ্ছে সে যদি এই কন্ডিশন ট্রু হয় তাহলে এটা প্রিন্ট করবে, এটা একটা নোট, এটা হচ্ছে নোট 7। এরপর যদি এটা ফলস হয় তাহলে সে কী করবে, এটা প্রিন্ট করবে, এলস কিন্তু কখনো আমরা নোট ধরবো না, তাই না? আমি এটাকে বলে দিয়েছিলাম, যদি এটা ফলস হয় তাহলে এটা প্রিন্ট করবে, তাহলে এটা হচ্ছে নোট 8। আর তো কোনো কাজ নেই, এটা হচ্ছে রিটার্ন 0, নোট 9, আর এটা হচ্ছে আমাদের কোডের এন্ডিং নোট 10। নোটগুলো আমাদের ডিফাইন করা হয়ে গেল। এখান থেকে আমরা কী করব, আমাদের সিএফজি ড্র করব, তাই না? তো দেখেন সিএফজি এখানে ড্র করা আছে আমাদের 1 থেকে 5 পর্যন্ত কোডে, এই যে 1 থেকে 5 নাম্বার পর্যন্ত দেখেন কোনো কাজ নেই, জাস্ট আমরা মেন ফাংশন নিছি, এখানে একটা মানে ইন্টিজার টাইপের একটা ভ্যালুকে ইনসার্ট নিছি ইউজারের কাছ থেকে, এবং সেটাকে স্ক্যানএফ দিয়ে আমরা ইন্টিজার ভ্যালুটাকে নিচ্ছি, তাই না? আমাদের কাজ কোথা থেকে, 6 নাম্বার পয়েন্ট থেকে, যদি কন্ডিশন ট্রু হয় তাহলে 7-এ আসবে, যদি ফলস হয় তাহলে 8-এ আসবে, 9-এ আসবে, তাই না? তাহলে 6 নাম্বার থেকে আমরা যাব কোথায়, 7-এ, যদি ট্রু হয়। যদি ফলস হয় অর্থাৎ ইলস পজিশনে যায়, ট্রু না হয় যদি ইলস পজিশনে, তাহলে 8 থেকে আমাদের আসবে কোথায়, 9, এই যে নোট 8 এখানে আসবে যদি ফলস হয়। 8 থেকে যাব কোথায়, 9 কি, 9 হচ্ছে রিটার্ন 0 আর কোডের এন্ডিং যেটা নোট 10, তাই 9 থেকে আমরা রিটার্ন 0-তে 10 করে দেবো। এখন দেখেন আমাদের কোড, আমাদের যে সিএফজিটা সেটা ঠিক আছে, তাহলে 1 থেকে 5 পর্যন্ত নিলাম, নেওয়ার পর 6 নাম্বার কন্ডিশন যদি ট্রু হয় তাহলে 7 নাম্বার এটাকে প্রিন্ট করে সে রিটার্ন 0 করে 10 নাম্বার লাইনে, 11 নাম্বার লাইনে চলে যাবে, তাই না? তাহলে এই 7 নাম্বার থেকে চলে গেল। আর যদি ফলস হয় এই কন্ডিশন, যদি এটা ইভেন না হয় অড নাম্বার হয়, তাহলে সে কী করবে, 6 নাম্বার লাইন থেকে সে 9 নাম্বার লাইনে চলে যাবে, মানে
ইয়ে করে 7 নম্বর লাইনকে স্কিপ করে, তাহলে সে কী করবে, এটাকে প্রিন্ট করে রিটার্ন 0 এবং 11, অর্থাৎ নোট 10 সে ক্লোজ, মানে আমাদের যে প্রোগ্রামের যে ক্লোজিং সেটাকে সে দেখাই দিবে, তাই না? তো এটা হচ্ছে আমাদের সেই কোডের জন্য তার CFG বা কন্ট্রোল ফ্লো গ্রাফ। এখন আমরা কন্ট্রোল ফ্লো গ্রাফ পেয়ে গেছি, এখান থেকে আমরা খুব ইজিলি ডিডি পাথ এখন ড্র করতে পারবো। তো ডিডি পাথ কীভাবে ড্র করবো, এই যে দেখেন আমরা ইনিশিয়াল অবস্থাটা রাখছি 1, আর এই যে এখানে 2 3 4 5 এই পর্যন্ত এটুকু কি কোনো কাজ হয়েছে? সবগুলো সেম, জাস্ট র্যান্ডমলি যাচ্ছে, তাই না? তো এই নোটগুলোকে 2 3 4 5 এগুলোকে আমরা এ ধরে নিচ্ছি, এই যে 2 3 4 5কে এ ধরছি, 6 নাম্বারকে ধরছি হচ্ছে 6কে ধরছি বি, 7 আর 8, 7কে ধরছি হচ্ছে সি, 8কে ধরছি ডি, 9কে ধরছি 9 হচ্ছে ই, আর 10 হচ্ছে এফ। ঠিক আছে, তো আমরা ঠিক সেমভাবে রাখছি। 1 থেকে আসছে কোথায়, এটা ইনিশিয়াল স্টেজ, এটাকে এরকমই রাখছি। এখান থেকে আসছে আমাদের এতে, এ বলতে এখানে আমাদের 4টা নোট, তাই না? 1 2 2 3 4 5 4টা নোট। এরপরে এই যে দেখেন, এটা যদি চিন্তা করি তাহলে 6 আসবে, 6কে আমরা কি ধরছি, 6কে ধরছি হচ্ছে বি, তাহলে এখানে আসছে বি। 6-এর থেকে কোথায় যাবে, 7 আর 8, তাই না? CFG থেকে আপনারা ডিডি পাথটা ড্র করবেন, তাহলে আপনাদের খুব ইজি হবে। তাহলে 7 আর 8 কোনটা, সি আর ডি দিয়ে দিলাম, 7 আর 8 সি আর ডি। এরপর হচ্ছে 9 10, 9 কি 9 আর 10-এ, 9-এ হচ্ছে ই আর 10-এ হচ্ছে এফ, ই এফ, ডিডি পাথ ড্র করা হয়ে গেল। এখন এখান থেকে আমরা সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটি এবং নাম্বার অফ রিজিয়নসটাকে ক্যালকুলেট করব। সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটির জন্য আমরা প্রথমে দেখে নেব যে ডিডি পাথে আমাদের এজ এবং নোডের সংখ্যা কতগুলো। আর প্রথমে দেখে নোড কতগুলো, নোড হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, 7টা নোড। এজ দেখেন কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, 7টা এজ, 7টা নোড 7টা এজ, তাই না? তাহলে এখান থেকে আমরা এখন সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটি বের করব। তাহলে E - n + 2p, তাহলে 7 - 7 + 2 × 1, পি এর মান আমরা ইউজুয়ালি 1 ধরে নিই, তাহলে এটা ক্যালকুলেট করলে আসছে হচ্ছে 2, তাহলে এটা আমাদের সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটি হচ্ছে 2। এখন আমাদের এখান থেকে আরেকটা কাজ কী করতে হবে, নাম্বার অফ রিজিয়নস ক্যালকুলেট করতে হবে, তাই না? তো নাম্বার অফ রিজিয়নস আমরা কীভাবে ক্যালকুলেট করি, এই যে সূত্রটা VG = D + P, তাই না? ডি হচ্ছে ডিসিশন পয়েন্ট বা ডিসিশন নোট যেগুলো। তো এখন দেখেন আমাদের ডিসিশন নোট কতগুলো আছে, এ একটা আর পুরোটা একটা, তাই না? তাহলে ডিসিশন নোট হচ্ছে একটা আছে, প্লাস পি এর মান হচ্ছে 1, তাহলে 1 + 1 হচ্ছে 2। দেখেন আমরা সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটি 2 ছিল এবং ডিসিশন নোটও কিন্তু 2, তাহলে টোটাল ডিসিশন হচ্ছে 2টা। এখন আমরা স্টেপ 4-এ হচ্ছে কী করব, ইন্ডিপেন্ডেন্ট টেস্ট পাথ ক্যালকুলেট করব। তো দেখেন এখানে 2টা পাথ হবে, তাই না? হয় ইভেনের জন্য নাহলে অডের জন্য। ইভেনের জন্য যদি আমরা করি সেক্ষেত্রে কী পাচ্ছি, এখানে আমরা আবার যদি CFG চলে যাই, যদি ইভেনের জন্য আসে তাহলে কয়টা পাথ, এই যে প্রথম পাথটা হচ্ছে 1 2 3 4 5 6 7 10, এটা হচ্ছে আমাদের প্রথম পাথ, টেস্ট পাথ। এই যে 1 2 3 4 5 6 7 10, এটা হচ্ছে ইভেনের জন্য। আর যদি সেকেন্ড পাথ ধরি সেটা হচ্ছে অডের জন্য, 1 2 3 4 5 6 8 9 10, তাই না? এই যে দেখেন এখানে 1 2 3 4 5 6 8 9 10, এটা হচ্ছে অডের জন্য। তো ক্লিয়ার, এভাবে আমরা খুব ইজিলি একটা ইয়ের থেকে, কোড থেকে সেখানে তার CFG ড্র করতে পারি, ডিডি পাথ ড্র করে সেখানে সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটি, নাম্বার অফ রিজিয়ন এবং ইন্ডিপেন্ডেন্ট পাথকে ডিটারমাইন করতে পারি। তো এই টাইপের কোশ্চেন কিন্তু অবশ্যই আমাদের কোশ্চেনে বা ফাইনালে কোশ্চেনে থাকবে। তো খুবই কেয়ারফুলি এই টপিক্সটা আপনারা পড়ে নেবেন। এখন দেখব গ্রাফ ম্যাট্রিসেস। গ্রাফ ম্যাট্রিসেস আর ইউজ টু রিপ্রেজেন্ট গ্রাফ ইন ম্যাট্রিক্স ফর্ম, অর্থাৎ গ্রাফ ম্যাট্রিসেস হচ্ছে একটা গ্রাফকে ম্যাট্রিক্স ফর্মে প্রেজেন্ট করার একটা মাধ্যম। This helps in mathematical manipulation and analysis, especially in algorithms and computational task, অর্থাৎ এটা হেল্প করে ম্যাথমেটিক্যাল যে ম্যানিপুলেশনগুলো বা অ্যানালিসিসগুলো করা লাগে সেক্ষেত্রে গ্রাফ যে ম্যাট্রিক্সগুলো সেগুলো খুবই কার্যকর। স্পেশালি আমরা যদি অ্যালগোরিদম এবং কম্পিউটেশনাল যে টাস্কগুলো চিন্তা করি সেক্ষেত্রে গ্রাফ কিন্তু খুব বেশি ইউজ হয়, কোনো অ্যালগোরিদমকে গ্রাফের মাধ্যমে বুঝতে কিন্তু খুবই ভালো কার্যকরী, তাই না? দ্য মোস্ট কমনলি ইউজড গ্রাফ ম্যাট্রিসেস আর, দুই ধরনের ম্যাট্রিক্স মেনলি বেশি ইউজ করা হয়, সেটা হচ্ছে অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স আর হচ্ছে ইনসিডেন্স ম্যাট্রিক্স। অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স হচ্ছে ইজ এ স্কোয়ার ম্যাট্রিক্স ইউজ টু রিপ্রেজেন্ট এ গ্রাফ। এই অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স হচ্ছে একটা স্কোয়ার ম্যাট্রিক্স যেটা কিনা গ্রাফকে রিপ্রেজেন্ট করার জন্য ইউজ করা হয়।
আর ইনসিডেন্স ম্যাট্রিক্স তাহলে কি? দ্য ইনসিডেন্স ম্যাট্রিক্স represent the relationship between vertices and edges. It is useful for directed and undirected graphs. অর্থাৎ আমরা যে রিলেশনশিপগুলো বোঝানোর জন্য মানে ভার্টিসেস অ্যান্ড এজেসের মধ্যে যেই রিলেশনশিপগুলো থাকে সেগুলো বোঝানোর জন্য এই ইন্ডিসেস ম্যাট্রিক্সটা ইউজ করি, এবং এটা সবচেয়ে বেশি ইউজ করা হয় ডিরেক্টেড এবং আনডিরেক্টেড গ্রাফের জন্য। এই অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্সটা বেশি ইউজ করা হয়। এখন দেখব কন্ট্রোল স্ট্রাকচার টেস্টিং। এ কন্ট্রোল structure testing is a type of white box testing that focus on the testing of the logical structure of the code. অর্থাৎ লজিক্যাল স্ট্রাকচার বোঝার জন্য এই কন্ট্রোল স্ট্রাকচার টেস্টিংটা একটা টাইপ যেটা হোয়াইট বক্স টেস্টিংয়ে ইউজ করা হয়। এটার মেন ফোকাস থাকে যে কোডের যে লজিক্যাল স্ট্রাকচারটা বোঝানোর জন্য। তো এখানে মেনলি কী করা হয়? কন্ডিশন টেস্ট করা হয় এবং ডেটা ফ্লোকে টেস্ট করা হয়। তো এখানে হচ্ছে 4টা ধরনের বেসিক লুপ টেস্টিংকে গ্রাফিক্যাল ওয়েতে বোঝানোর চেষ্টা করা হয়েছে। এটা হচ্ছে সিম্পল লুপ, যে একটা কন্ডিশনকে টেস্ট করে আবার সেটার অনুযায়ী ব্যাক যাবে। এখানে হচ্ছে নেস্টেড লুপ, 2টা কন্ডিশন থাকবে, এখানে একটা ক্লাসের মধ্যে 2টা কন্ডিশন থাকবে, সেটা হচ্ছে নেস্টেড লুপ। এখানে হচ্ছে কনক্যাটেড লুপ, অর্থাৎ 2টা ক্লাসের মধ্যে 2টার মধ্যে আলাদা আলাদা কন্ডিশন থাকবে। এটা একটা কন্ডিশন থাকবে এই ক্লাসের আর একটা কন্ডিশন থাকবে, এটা হচ্ছে কনক্যাটেড লুপ। আর এটা হচ্ছে আনস্ট্রাকচার্ড লুপ, মানে একাধিক ক্লাস থাকবে, একাধিক ক্লাসের মধ্যে একটা লুপও থাকতে পারে বা একাধিক লুপও থাকতে পারে, এটা কোনো স্ট্রাকচার না, এটা হচ্ছে আনস্ট্রাকচার্ড লুপ। এটা হচ্ছে লুপ টেস্টিংয়ের মেনলি 4টা টাইপস। এখন দেখব ব্ল্যাক বক্স টেস্টিং। আমরা তখন হোয়াইট বক্স টেস্টিং নিয়ে দেখছিলাম, এখন আমরা দেখব ব্ল্যাক বক্স টেস্টিং নিয়ে। তো ব্ল্যাক বক্স টেস্টিংটা হচ্ছে is a software testing method which focus on verifying the functional aspects of the software by providing input and observing the output without considering the internal code structure, logic or implementation details. অর্থাৎ ব্ল্যাক বক্স টেস্টিংটা হচ্ছে একটা সফটওয়্যার টেস্টিংয়ের মেথড যেটা ইউজ করে ভেরিফাই করা হয় যে আমাদের যে ফাংশনাল অ্যাসপেক্টগুলো সেগুলো ইনপুটের বেসিসে যে আমরা যে আউটপুটগুলো পাচ্ছি সেগুলো ঠিকঠাকভাবে পাচ্ছি কি না। এটা কিন্তু মানে ব্ল্যাক বক্স টেস্টিংটা কিন্তু আমরা যেরকম হোয়াইট বক্স টেস্টিংয়ে যেরকম দেখছিলাম যে কোডের স্ট্রাকচার, লজিক্যাল যেই টার্মগুলো সেগুলো চেক করছে, বাট ব্ল্যাক বক্স টেস্টিং কিন্তু এই কাজগুলো করে না। ব্ল্যাক বক্স টেস্টিং হচ্ছে জাস্ট ফাংশনাল যে রিকোয়ারমেন্টগুলো সেগুলো ফুলফিল হয়েছে কিনা বা সেগুলো কী কী করলে ফুলফিল হবে সেটার উপর কাজ করে। তো এটাকে আরেকটা নামে ডাকা হয় ইট অলসো কল্ড বিহেভিয়ারাল টেস্টিং। অর্থাৎ এটা যেহেতু একটা সিস্টেমের বিহেভিয়ারকে টেস্ট করে সেজন্য এটাকে বলা হয় বিহেভিয়ারাল টেস্টিং, বিকজ ইট ইভ্যালুয়েটস দ্য বিহেভিয়ার অফ দ্য সিস্টেম বেসড অন ইটস আউটপুট। অর্থাৎ এটা আউটপুটের ভিত্তিতে যে একটা সিস্টেম যে কীরকম বিহেভ করছে সেটাকে ইভ্যালুয়েট করে, এই জন্য এটাকে বলা হয় বিহেভিয়ারাল টেস্টিং। এখন আমরা দেখব ক্যাটাগরিজ অফ ব্ল্যাক বক্স টেস্টিং। তো ক্যাটাগরিজের মধ্যে ফার্স্টেই আসছে ফাংশনাল টেস্টিং। ফাংশনাল টেস্টিং ফোকাস অন দ্য ভ্যালিডেটিং দ্য সফটওয়্যার ফাংশনাল রিকোয়ারমেন্টস। অর্থাৎ সফটওয়্যারের যে ফাংশনাল রিকোয়ারমেন্টগুলো সেগুলো ঠিকঠাকভাবে টেস্ট করে এবং সেটা ভ্যালিড কিনা সেটাকেও টেস্ট করা হয়। তো এই ফাংশনাল টেস্টিংয়ের সাবটাইপসগুলো হচ্ছে ইউনিট টেস্টিং, ইন্টিগ্রেশন টেস্টিং, সিস্টেম টেস্টিং, অ্যাকসেপ্টেন্স টেস্টিং। দেন আরেকটা টেস্টিং করা হয় ব্ল্যাক বক্স টেস্টিংয়ে, সেটা হচ্ছে নন ফাংশনাল টেস্টিং। ফাংশনাল এবং নন ফাংশনাল। তো নন ফাংশনালটা আসলে কি? নন ফাংশনাল টেস্টিং ফোকাস অন দ্য নন ফাংশনাল অ্যাট্রিবিউট ফ্রম দ্য সফটওয়্যার সাচ অ্যাজ পারফরমেন্স, স্ক্যালাবিলিটি, ইউজেবিলিটি, সিকিউরিটি এক্সেট্রা। অর্থাৎ আমাদের যে নন ফাংশনাল যে রিকোয়ারমেন্টগুলো, যেমন পারফরমেন্স কেমন হচ্ছে, সেই সিস্টেমটা স্কেলাবল কিনা, বা তার ইউজেবিলিটি কেমন, বা তার সিকিউরিটি সিস্টেম কেমন, এই জিনিসগুলো হচ্ছে নন ফাংশনাল টেস্টিংয়ের মধ্যে পড়বে। তো এই নন ফাংশনাল টেস্টিংয়ের সাবটাইপসগুলো হতে পারে পারফরমেন্স টেস্টিং, ইউজেবিলিটি টেস্টিং, সিকিউরিটি টেস্টিং, কম্পিউটেবিলিটি টেস্টিং। এগুলো হচ্ছে নন ফাংশনাল টেস্টিংয়ের সাবটাইপস। আচ্ছা, এখন আমরা দেখব ব্ল্যাক বক্স টেস্টিংয়ের খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট, সেটা হচ্ছে ইকুইভ্যালেন্স পার্টিশনিং। ইকুইভ্যালেন্স পার্টিশনিংটা কি? ইট ইজ এ ব্ল্যাক বক্স টেস্টিং টেকনিক হোয়ার দ্য ইনপুট ডাটা ইজ ডিভাইডেড ইন্টু ইকুইভ্যালেন্স ক্লাসেস। অর্থাৎ এই ব্ল্যাক বক্স টেস্টিংয়ের ইকুইভ্যালেন্স পার্টিশনিং একটা খুবই সুন্দর টেকনিক, যেটা ইউজ করে আমরা যে ইনপুট ডেটাগুলোকে নিই সেগুলোকে ডিভাইড করা হয় ইকুইভ্যালেন্স ক্লাসে। ইচ ক্লাসেস রিপ্রেজেন্ট এ সেট অফ ইনপুট। এই ইকুইভ্যালেন্স ক্লাসগুলো রিপ্রেজেন্ট করে একটা সেট অফ ইনপুটসের। ইকুইভ্যালেন্স ক্লাসের মধ্যে আবার 2টা টাইপস আছে, সেটা হচ্ছে ভ্যালিড ইকুইভ্যালেন্স ক্লাস আর একটা হচ্ছে ইনভ্যালিড ইকুইভ্যালেন্স ক্লাস।
তো ভ্যালিড ইকুইভ্যালেন্স ক্লাসের কাজটা কি, ইট contains input values that are within the acceptable range or conditions, অর্থাৎ যেই রেঞ্জটা অ্যাকসেপ্টেবল সেটাই হচ্ছে এই ভ্যালিড ইকুইভ্যালেন্স ক্লাসের মধ্যে স্টোর করা হয়। আর ইনভ্যালিড তাহলে কোনটা, তার উল্টাটা, তাই না? ইট কন্টেন্স ইনপুট ভ্যালুস দ্যাট আর আউটসাইড অফ দ্য অ্যাকসেপ্টেবল রেঞ্জ অর কন্ডিশনস, অর্থাৎ যেই রেঞ্জটা অ্যাকসেপ্টেবল না, অর্থাৎ যাকে রিজেক্ট করা লাগবে, সেই সমস্ত ইনপুটগুলো এই ইনভ্যালিড ইকুইভ্যালেন্স ক্লাসে থাকে। তা আমরা এখন এক্সাম্পল দেখবো, তাহলে আমরা বুঝতে পারবো যে এই ভ্যালিড ইকুইভ্যালেন্স ক্লাস এবং ইনভ্যালিড ইকুইভ্যালেন্স ক্লাস বা এটা কীভাবে কাজ করে। তাছাড়া আমরা এখন একটা এক্সাম্পল দেখি। তো দেখেন আমাদের এখানে একটা কোশ্চেন দেওয়া আছে, ফর অ্যান ইনপুট ফিল্ড দ্যাট অ্যাকসেপ্ট ইন্টিজার্স বিটুইন 1 and 100, মানে তাদের রেঞ্জ দেওয়া আছে 1 থেকে 100 এবং এখান থেকে বলা হয়েছে ভ্যালিড পোর্শন এবং ইনভ্যালিড পোর্শনকে খুঁজে বের করতে এবং তাদের টেস্ট ক্লাস লিখতে, ঠিক আছে? তো আমাদের কোশ্চেন এরকমই থাকবে। তা আমরা ভ্যালিড পোর্শন কি কোশ্চেনে দেওয়া আছে, এই যে অ্যাকসেপ্টেন্স ইন্টিজার বিটুইন 1 and 100, মানে 1 থেকে 100-র মধ্যে যে রেঞ্জটা সেটা হচ্ছে ইন্টিজারের জন্য অ্যাকসেপ্টেড ভ্যালিড পোর্শন, তাই না? এই যে তাহলে এটা ভ্যালিড পোর্শন কি 1 থেকে 100। আর ইনভ্যালিড পোর্শন তাহলে কি হবে, যদি আমরা যে এক্সের মান দিব সেটার মান 1-এর থেকে কম হয় এবং 100-র থেকে বেশি হয়, সেক্ষেত্রে সেটা ইনভ্যালিড। কারণ 1-এর কম যদি আমরা 0 বা -1 -2 এরকম দিই তাহলে সেটা ইনভ্যালিড। আর হাইয়েস্ট রেঞ্জ কত, 100, যদি আমি 101 105 110 দিই তাহলে সেটা ইনভ্যালিড হয়ে যাচ্ছে, তাই না? এটাই বোঝানো হয়েছে যে আমরা যে ভ্যালুটা নিব সেটা যদি 1-এর থেকে কম হয় অথবা 100-র থেকে বেশি হয় তাহলে সেটা ইনভ্যালিড পোর্শন হয়ে যাবে। তো টেস্ট কেসে দেখেন এটাই বলা হয়েছে, ভ্যালিড ইনপুট যখন আমরা দিতে যাবো তখন হচ্ছে 1 থেকে 100-এর মধ্যে যে কোনো সংখ্যা, সাপোজ আমি এখানে 50 দিচ্ছি, আপনারা যে কোনো ভ্যালু দিতে পারেন 1 থেকে 100-এর মধ্যে, সেটা হচ্ছে ভ্যালিড ইনপুট। কিন্তু যদি ধরেন আমরা ইনভ্যালিড ইনপুট দিই তাহলে সেটা কী হতে পারে, টেস্ট কেসের ক্ষেত্রে ধরেন -5 দিলাম, তাহলে -5 কি ভ্যালিড পোর্শনে 1-এর থেকে অবশ্যই ছোটো, তাহলে এটা ইনভ্যালিড। আবার এখানে দিচ্ছি 150, তাহলে 100 তো হাইয়েস্ট রেঞ্জ, তাই না? তাহলে 150 100-র থেকে বড়, তো এটাও ইনভ্যালিড। তো এই দুটো দেখেন কিন্তু ইনভ্যালিড কেস, তাই না? তো এইভাবেই হচ্ছে আমরা ইকুইভ্যালেন্স ক্লাসের মধ্যে ভ্যালিড ইনপুট এবং ইনভ্যালিড ইনপুট বা ভ্যালিড পোর্শন বা ইনভ্যালিড পোর্শনকে ডিভাইড করতে পারি। তো আসেন আমরা এখন আরেকটা এক্সাম্পল দেখি। এই যে এটা হচ্ছে আমাদের সেকেন্ড এক্সাম্পল। তো দেখেন আগের এক্সাম্পলটা কী ছিল, একটা রেঞ্জের জন্য, তাই না? যদি আমাদের ফিক্সড রেঞ্জ দিয়ে দেয় তাহলে সেক্ষেত্রে আমরা ভ্যালিড পোর্শন এবং ইনভ্যালিড পোর্শন কীভাবে খুঁজে বের করবো। এখন যদি বলা থাকে যে কোশ্চেন একটা স্পেসিফিক ভ্যালু দেওয়া থাকে, যে একটা স্পেসিফিক ভ্যালু এটার ইনপুট হিসেবে দিতে এবং সেখান থেকে ভ্যালিড পোর্শন এবং ইনভ্যালিড পোর্শনকে খুঁজে বের করতে, দেখেন ইফ অ্যান ইনপুট কন্ডিশন রিকোয়ার্স এ স্পেসিফিক ভ্যালু, এটা স্পেসিফিক ভ্যালু দেওয়া আছে, এখানে কী করতে বলা হয়েছে, 1 ভ্যালিড অ্যান্ড 2 ইনভ্যালিড ইকুইভ্যালেন্স ক্লাস আর ডিফাইন। ইনপুট দেওয়া আছে কত, 250, এবং সেখানে কোশ্চেনের রিকোয়ারমেন্ট কী ছিল, যেটা একটা স্পেসিফিক ভ্যালু, তাই না? এই যে এই স্পেসিফিক ভ্যালু এখান থেকে ডিটারমাইন বা ডিফাইন করতে বলা হয়েছে 1 ভ্যালিড অ্যান্ড 2 ইনভ্যালিড ইকুইভ্যালেন্স ক্লাস। আপনাদের কোশ্চেনে কিন্তু এরকমভাবে লিখে দেওয়া থাকবে যে কয়টা ভ্যালিড বা কয়টা ইনভ্যালিড ইকুইভ্যালেন্স ক্লাস লিখতে হবে, সে অনুযায়ী আপনারা কিন্তু অ্যান্সার লিখবেন। তো দেখেন আমরা যেহেতু বলা ছিল একটা ভ্যালিড এবং 2টা ইনভ্যালিড ইকুইভ্যালেন্স ক্লাস লিখতে, তো দেখেন তো এই জন্য আমরা ভ্যালিড পোর্শনে কী লিখছি, ভ্যালিড পোর্শনে যেটা ইনপুট সেটাই, কারণ একটা আমাদের স্পেসিফিক ভ্যালু দেওয়া আছে, এই স্পেসিফিক ভ্যালু এটাকে তো আমরা চেঞ্জ করতে পারবো না, এটাই ভ্যালিড পোর্শন, এইটা বাদে অন্য যে কোনো কিছু ইনভ্যালিড, রাইট? তাহলে ইনভ্যালিড পোর্শন কী হবে, যে 250-এর থেকে যদি হয় ছোটো কোনো সংখ্যা হয় তাহলে সেক্ষেত্রে সেটা ইনভ্যালিড। আবার যদি 250-এর কোনো একটা সংখ্যা যদি আমরা দিই ইনপুট হিসেবে, সেটা যদি বড় হয় তাহলে সেটাও ইনভ্যালিড। মানে এক্স্যাক্টলি 250 হতে হবে, ছোটো হওয়া যাবে না, এর বড়ো হওয়া যাবে না, কারণ এটা স্পেসিফিক ভ্যালু কিন্তু আমাদের দিয়ে দেওয়া আছে, তাই না? তো এটাই হচ্ছে ইনভ্যালিড পোর্শন। তাহলে এখানে টেস্ট কেস কি, ভ্যালিড ইনপুট যদি আমরা 250 দিই শুধুমাত্র সেক্ষেত্রে সেটা ভ্যালিড ইনপুট হবে। আদারওয়াইজ যদি আমি 200 বা 280 দিই তাহলে 250 থেকে 200 কম আর 280 বেশি, তো এই দুটাই কি ইনভ্যালিড, তাই না? এটাই হচ্ছে স্পেসিফিক ভ্যালু, মানে যেটা থাকবে সেটার কম বা বেশি হচ্ছে ইনভ্যালিড পোর্শন। তো আসেন আর একটা এক্সাম্পল দেখি। তো ফার্স্টে আমরা দেখলাম রেঞ্জের একটা এক্সাম্পল, এরপরে দেখলাম স্পেসিফিক ভ্যালুর এক্সাম্পল। এখন একটা দেখবে একটা সেট যদি থাকে, একটা সেট যদি কোশ্চেনে দেওয়া থাকে যে ইনপুট হিসেবে একটা সেট দেওয়া আছে, সেক্ষেত্রে সেখান থেকে আমরা ভ্যালিড পোর্শন এবং ইনভ্যালিড পোর্শন কীভাবে বের করতে পারি। দেখেন এখানে কোশ্চেন দেওয়া আছে, ইফ অ্যান ইনপুট কন্ডিশন স্পেসিফাইস এ মেম্বার অফ সেট, অর্থাৎ একটা সেট দেওয়া আছে কোশ্চেনে, এই যে ইনপুট হিসেবে সেট দেওয়া আছে, দেন ডিটারমাইন 1 ভ্যালিড অ্যান্ড 1 ইনভ্যালিড ক্লাস। এখানে দেখেন আগেটাই কী ছিল, একটা ভ্যালিড এবং 2টা ইনভ্যালিড ক্লাস বের করতে বলছিল, এখানে কিন্তু একটা ভ্যালিড
এবং একটা ইনভ্যালিড ক্লাসকে ডিটারমাইন করতে বলছে, তাই না? তাহলে আমরা কী করবো? তাহলে ভ্যালিড পোর্শন কি? আমাদের কোশ্চেনে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ভ্যালিড পোর্শন। এইটা বাদে অন্য যে কোনো কিছু, ওই যে এনি আদার এক্স, অর্থাৎ এক্স বলতে কি যে কোনো সংখ্যা আমরা যদি ইউজারের থেকে নেই, সেক্ষেত্রে সে যদি এইগুলো বাদে অন্য যে কোনো সংখ্যা দেয় সেটা হচ্ছে ইনভ্যালিড পোর্শন, তাই না? তো এটার জন্য টেস্ট কেস কী হবে? ভ্যালিড ইনপুট হচ্ছে যেটা কোশ্চেনে দেওয়া থাকবে সেটা হচ্ছে ভ্যালিড ইনপুট, আর ইনভ্যালিড ইনপুট হচ্ছে যেটা আমরা টেস্ট কেসে দিই, সেক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে 1,8.9.8.6 এগুলো হচ্ছে ইনভ্যালিড, কারণ ভ্যালিড ইনপুট করা ছিল -2.5, 7.3, 4, 8.4, এটা হচ্ছে ভ্যালিড ইনপুট ছিল। তো এইগুলো বাদে যে কোনো সংখ্যাই তো ইনভ্যালিড, তাই না? তো আপনাদের কোশ্চেনে কিন্তু এরকমভাবে দিয়ে দেওয়া থাকবে কন্ডিশন এবং ইনপুট দেওয়া থাকবে, যে তার উপর বেস করে বলা থাকবে যে ভ্যালিড এবং ইনভ্যালিড ক্লাস, সেটা হতে পারে এক বা একাধিক ক্লাসকে আমাদের ডিফাইন করতে বলা হবে। তো এই কোশ্চেন প্যাটার্ন কিন্তু এরকম টাইপেরই হবে, জাস্ট এরকমভাবে ভ্যালিড পোর্শন, ইনভ্যালিড পোর্শন, টেস্ট কেস দেখাই দিলেই অ্যান্সার হয়ে যাবে। খুবই ইজি না? তা আসেন এই আমরা আর একটা এক্সাম্পল দেখি ইকুইভ্যালেন্স ক্লাসের। তো এখানে দেখেন কি আছে, ইফ অ্যান ইনপুট কন্ডিশন ইজ বুলিয়ান ভ্যালু, বুলিয়ান মানে কি? ইদার ট্রু আর নাহলে ফলস, রাইট? দেন ডিফাইন ওয়ান ভ্যালিড অ্যান্ড ওয়ান ইনভ্যালিড ক্লাস। আমাদের বুলিয়ান ভ্যালু করতে বলছে যে ট্রু অথবা ফলস হবে, তো সেখান থেকে একটা ভ্যালিড ক্লাস এবং একটা ইনভ্যালিড ক্লাসকে ডিফাইন করতে বলা হয়েছে, এবং ইনপুট হিসেবে দেওয়া আছে ট্রু কন্ডিশন। তাহলে ভ্যালিড পোর্শন কি? ট্রু কন্ডিশন। তাহলে ইনভ্যালিড কোনটা হবে? অবশ্যই ট্রুর অপোজিটটা। তাহলে ট্রুর অপোজিট কি? ফলস। ফলস কন্ডিশন হচ্ছে ইনভ্যালিড পোর্শন। তাহলে যদি টেস্ট কেসে যাই, ধরেন আমি ইভেন আর অডের মধ্যে যদি টেস্ট করি, ইভেনে দেওয়া আছে 200, তাই না? এটা হচ্ছে ট্রু কন্ডিশন। আর অডের মধ্যে দেওয়া আছে কত? 151, এটা হচ্ছে সরি এখানে 152 হবে, 152। তাহলে 152 কি আমাদের অড নাম্বার? অড না, এটা কিন্তু ইভেন হয়ে যাচ্ছে, তাহলে যদি এখানে 151 থাকতো সেক্ষেত্রে সেটা অড হতো, তাহলে এটা ফলস কন্ডিশন। এটাই মেনলি বোঝানো হয়েছে যে এটা হচ্ছে আমাদের ট্রু কন্ডিশন এবং এটা হচ্ছে ভ্যালিড পোর্শন, আর এটা যেহেতু ট্রু কন্ডিশন না, ফলস কন্ডিশন, তাহলে এটা হচ্ছে ইনভ্যালিড পোর্শন। তো আশা করি আপনারা ম্যাথগুলো বুঝতে পারছেন এই ব্ল্যাক বক্স টেস্টিংয়ের ইকুইভ্যালেন্স ক্লাসের। তো তারপর যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আমাকে কমেন্ট করতে পারেন, আমি আপনাদের কমেন্টের অবশ্যই একটু দেওয়ার চেষ্টা করব। এখন আরেকটা ইম্পর্ট্যান্ট জিনিস দেবো ব্ল্যাক বক্স টেস্টিংয়ের, সেটা হচ্ছে বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিস। It is a black box testing technique that focus on testing the boundary values of input range. অর্থাৎ একটা ইনপুট রেঞ্জের বাউন্ডারি ভ্যালুগুলোকে চেক করাই হচ্ছে এটার মূল কাজ। এটা একটা ব্ল্যাক বক্স টেস্টিংয়ের টেকনিক, ঠিক আছে? তো এখানে কী কী চেক করা হয় সেটা হচ্ছে বাউন্ডারি ভ্যালু চেক করা হয়, জাস্ট বিলো দ্য বাউন্ডারি, জাস্ট অ্যাবভ দ্য বাউন্ডারি, এই তিনটা জিনিস চেক করা হয়। যে বাউন্ডারি ভ্যালু কি? ভ্যালুজ অ্যাট দ্য এজ অফ দ্য ভ্যালিড ইনপুট রেঞ্জ, অর্থাৎ আমাদের যে ইনপুট রেঞ্জ থাকবে সেটা যদি ভ্যালিড হয় তাহলে সেটা বাউন্ডারি ভ্যালু। জাস্ট বিলো দ্য বাউন্ডারি, অর্থাৎ দ্য ভ্যালু জাস্ট বিলো দ্য ভ্যালিড বাউন্ডারি, অর্থাৎ ভ্যালিড বাউন্ডারি থেকে জাস্ট কিছুটা কম ভ্যালু থাকবে সেটা হচ্ছে জাস্ট বিলো দ্য বাউন্ডারি লিখবো। আর যদি আমাদের সেটা একটু বেশি থাকে, আমাদের যে নির্দিষ্ট বাউন্ডারি ভ্যালু দেওয়া থাকবে তার থেকে বেশি থাকলে লিখবো যে জাস্ট অ্যাবভ দ্য বাউন্ডারি। তো এটা একটু বুঝতে আমার কঠিন লাগছে না? তো আমরা যখন একটা এক্সাম্পল দেখবো এখন, তাহলে আমাদের এই কনসেপ্টটা একদমই ক্লিয়ার হয়ে যাবে, এবং এটা হচ্ছে একদম পানির মতন সহজ। আগেরটা যেরকম সহজ ছিল এটাও ঠিক সিমিলারলি বা ওর থেকেও এটা সহজ। তো দেখেন এখানে আমাদের এক্সাম্পল দেওয়া আছে একটা, লেটস কনসিডার অ্যান অ্যাপ্লিকেশন দ্যাট অ্যাকসেপ্ট অ্যান ইনপুট ফর এজ হোয়ার দ্য ভ্যালিড এজ রেঞ্জ ইজ ফ্রম 18 to 60। অর্থাৎ একটা অ্যাপ্লিকেশনের অ্যাকসেপ্টেন্স যেই মানে অ্যাকসেপ্ট করতে পারবে যেই রেঞ্জের এজ, সেটা রেঞ্জ দেওয়া আছে কত? 18 থেকে 60, তাই না? তো এইটাই হচ্ছে আমাদের কোশ্চেন। তো এখন এখানে তাহলে ভ্যালিড রেঞ্জ কত? এই যে কোশ্চেনে দেওয়া আছে 18 থেকে 60-এর মধ্যে যে কোনো সংখ্যা হচ্ছে ভ্যালিড রেঞ্জ। তাহলে এখান থেকে যদি আমরা টেস্ট কেস চালাই, সেখানে দেখেন আমরা কি বলছিলাম যে আমরা বাউন্ডারি ভ্যালু চেক করব, আপার বাউন্ডারি এবং মানে সরি আপার তো না, মানে বিলো এবং অ্যাবভ বাউন্ডারি চেক করব, তাই না? তো দেখেন আমরা এখানে 5টা টেস্ট কেস চালাইছি। টেস্ট কেস এখানে টেস্ট 1, টেস্ট 2, টেস্ট 3, টেস্ট 4, টেস্ট 5। এখানে হচ্ছে আমরা এজ ইনপুট নিচ্ছি, এজের উপর বেস করে আমরা আউটপুট লিখবো এবং বাউন্ডারি টাইপটা এখানে ডিফাইন করব। সেটা কীভাবে চলুন এখন দেখা যাক।
তো ফার্স্টে নিছি কত 18 আর 60 এই দুটোকে নিছি চেক করার জন্য, এটা বাউন্ডারি ভ্যালুর মধ্যে, ঠিক আছে। এখন দেখেন 18 60 17 নিচে, যেটা কিন্তু 18 থেকে কম। আবার নিচে কত 61, যেটা কিনা 60 থেকে বেশি, মানে দুইটা ভ্যালুর থেকে কম, মানে রেঞ্জের থেকে কম বা রেঞ্জের থেকে একটা বেশি, এরকম ভ্যালু নিছি। আর লাস্টে একটা নিচে কত 19, যেটা হচ্ছে রেঞ্জের মধ্যে, তাই না। 18 থেকে 60-এর মধ্যে তো 19, তাই না। তো এই মেনলি 5টা কেস নিছি, যেটা আপনাদের বুঝতে ইজি হয়। আপনারা চাইলে যে আপনাদের ইচ্ছা মতো নিতে পারেন, আরও বেশি নিতে পারেন বা আরও কম নিতে পারেন। তো দেখেন, যখন আমাদের টেস্ট কেস 1-এ 18 পাবে এজ ইনপুট, তাহলে সেটা কী হবে, অ্যাকসেপ্ট হবে, কারণ আমাদের 18 থেকে 60-এর মধ্যে রেঞ্জ 18 বাউন্ডারি ভ্যালু, তাই না। তো এটা হচ্ছে বাউন্ডারি টাইপ হবে লোয়ার বাউন্ডারি। দেখেন বাউন্ডারির দুইটার পার্ট, এটা হচ্ছে আমাদের লোয়ার বাউন্ডারি, এটা হচ্ছে আমাদের আপার বাউন্ডারি, তাই না। এটাকে কিন্তু ওভার করা যাবে না, তাহলে সেটা আর অ্যাকসেপ্ট হবে না, সেটা রিজেক্ট হয়ে যাবে। ক্লিয়ার। তাহলে যেহেতু 18 আমাদের লোয়ার বাউন্ডারি, সেজন্য আমরা লিখে দিলাম লোয়ার বাউন্ডারি। এবার হচ্ছে কত টেস্ট কেস 2-তে 60 কিন্তু আমাদের রেঞ্জের মধ্যে, তাই না। 18 থেকে 60, তাহলে 60 হচ্ছে আমাদের কি আপার বাউন্ডারি, তাহলে এটা হচ্ছে অ্যাকসেপ্ট হবে এবং সেটা হচ্ছে আপার বাউন্ডারি। এরপর আসছে কত টেস্ট 3-তে 17। দেখেন 18 থেকে 60-এর মধ্যে কিন্তু 17 না, 17 কিন্তু 18 থেকে কম, তাই না। তাহলে এটা হচ্ছে বিলো লোয়ার বাউন্ডারি, 18 থেকে কম, তাহলে এটা লোয়ার বাউন্ডারি, তাহলে বিলো লোয়ার বাউন্ডারি এবং সেটা হচ্ছে রিজেক্ট হবে। এরপর হচ্ছে কত টেস্ট 4-এ 61, 60 থেকে 61 বড়, তাহলে এটা রিজেক্ট হবে এবং অ্যাবোভ আপার বাউন্ডারি, কারণ এটা হচ্ছে লোয়ার বাউন্ডারি, এটা হচ্ছে আপার বাউন্ডারি, তাহলে এটা হচ্ছে অ্যাবোভ আপার বাউন্ডারি হয়ে যাবে। এরপর হচ্ছে টেস্ট 5-এ 19। দেখেন 18 থেকে 60-এর মধ্যেই তো 19, তাই না, তাহলে এটা অ্যাকসেপ্ট হবে এবং এটা কি হবে, বাউন্ডারি টাইপটা কী হবে, ইনসাইড রেঞ্জ, অর্থাৎ আমাদের যে রেঞ্জটা কোশ্চেনে দেওয়া ছিল সেই রেঞ্জের মধ্যেই হচ্ছে 19, এটাকে ওই জন্য অ্যাকসেপ্ট হবে। তো দেখেন একদম পানির মতন সহজ, তাই না। আমরা আরেকটা এক্সাম্পল দেখি। দেখেন এখানে আরেকটা এক্সাম্পল দেওয়া আছে। লেটস কনসিডার এ লগইন সিস্টেম দ্যাট অ্যাকসেপ্ট পাসওয়ার্ড ওয়ার দ্য পাসওয়ার্ড লেন্থ ইজ ফ্রম 8 to 20 ক্যারেক্টার্স। অর্থাৎ এখানে একটা পাসওয়ার্ড দিয়ে একটা সিস্টেমে লগ ইন করার জন্য একটা সিনারিও দেওয়া আছে এবং সেখানে বলা হয়েছে যে পাসওয়ার্ডের লেন্থ অবশ্যই 8 থেকে 20 ক্যারেক্টারের মধ্যে হতে হবে, এর বেশি হওয়া যাবে না। তাহলে ভ্যালিড রেঞ্জ কত, 8 থেকে 20, এর বেশি বা কম হলে তো ইনভ্যালিড, তাই না। তো এই যে রেঞ্জ আমরা পেয়ে গেছি ভ্যালিড রেঞ্জ, এখান থেকে আমরা এখন কী করব, টেস্ট কেস ডিজাইন করব বাউন্ডারি ভ্যালু অ্যানালিসিসের ক্ষেত্রে। তাহলে আমরা সেমভাবে এখানে 5টা কেস নিয়ে নিছি, লোয়ার বাউন্ডারি, আপার বাউন্ডারি, এই যে 8 আর 20। এরপর হচ্ছে 8-এর থেকে কম নিছি একটা, 20-এর থেকে বেশি নিছি একটা, মানে আমাদের যে বাউন্ডারি যে রেঞ্জটা 8 থেকে 20, 8-এর কম নিছি একটা, 20-এর বেশি নিছি একটা, আর 8 থেকে 20-এর মধ্যবর্তী একটা সংখ্যা নিচ্ছে, সেটা হচ্ছে 15। এই যে 8 20 7 হচ্ছে 8-এর কম, এবার 21, 20-এর একটা বেশি, আর 8 থেকে 20-এর মধ্যে রেঞ্জ হচ্ছে 15, মাঝে মাঝে একটা ভ্যালু নিচ্ছি, ঠিক আছে। এখন আমরা দেখব টেস্ট কেসের উপর বেস করে যে কোন কোন ভ্যালুগুলো অ্যাকসেপ্ট হবে এবং তার বাউন্ডারি টাইপগুলো কী হবে। তো ফার্স্টে এখানে দেখেন কি আছে, ফার্স্টে এখানে আছে হচ্ছে 8। দেখেন আমাদের রেঞ্জ কিন্তু এখান থেকে শুরু, এখানে শেষ, মানে 8 থেকে 20, তাই না। তাহলে এটা হচ্ছে লোয়ার বাউন্ডারি, এটা হচ্ছে আপার বাউন্ডারি, তাহলে 8 তো রেঞ্জের মধ্যেই পড়ছে, তাহলে এটা অ্যাকসেপ্ট হবে এবং এটার বাউন্ডারি টাইপ তাহলে কী হবে, বাউন্ডারি টাইপ হবে লোয়ার বাউন্ডারি। এরপর হচ্ছে কত টেস্ট 2-তে 20, 8 থেকে 20, এটা হচ্ছে আমাদের আপার বাউন্ডারি, তাহলে এটাও অ্যাকসেপ্ট হবে এবং আপার বাউন্ডারি। এরপরে কত নিচ্ছি, টেস্ট 3-তে আমরা নিচে করবো 7 কিন্তু রিজেক্ট হবে, কারণটা কি, আমাদের 8 থেকে 20-এর মধ্যে 7 হচ্ছে 8-এরও কম, তাই না, রেঞ্জের বাইরে, সেজন্য রিজেক্ট হচ্ছে এবং এটা হচ্ছে বিলো লোয়ার বাউন্ডারি, অর্থাৎ লোয়ার বাউন্ডারির থেকেও এটা এর ভ্যালুটা কম। এরপর কত নিচ্ছি, টেস্ট 4-এ 21, এটাও রিজেক্ট হবে, কারণ দেখেন আমাদের রেঞ্জ হচ্ছে 8 থেকে 20-এর উপরে কিন্তু 21, তাই না, তো এই জন্য এটা হচ্ছে অ্যাবোভ আপার বাউন্ডারি। আর আরেকটা নিচ্ছি T5-এ 15, যেটা কিনা 8 থেকে 20-এর মধ্যবর্তী একটা সংখ্যা, তাই না, এটাও অ্যাকসেপ্ট হবে এবং এটা হবে ইনসাইড রেঞ্জ। আশা করি আপনারা এই দুইটা এক্সাম্পলে বুঝতে পারছেন। তো এই ব্ল্যাক বক্স টেস্টিংয়ে কিন্তু এই ইকুইভ্যালেন্স ক্লাস এবং বাউন্ডারি ভ্যালু অ্যানালিসিস, এই দুটো টপিক্সই খুবই ইম্পর্টেন্ট। এবং হোয়াইট বক্স টেস্টিংয়ে আমরা যেরকম দেখলাম যে একটা কোড থেকে, সেখান থেকে আমাদের প্রথমে কন্ট্রোল ফ্লো গ্রাফ, ডিডি পাথ, এরপর হচ্ছে সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটি, দেন সেখান থেকে নাম্বার অফ রিজিয়নস এবং ইন্ডিপেন্ডেন্ট পাথ যে বের করতে হতো সেগুলো বের করে দেখলাম। তো ওইটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মেনলি এই 3টা জিনিসই খুবই ইম্পর্টেন্ট। আর থিওরিটিক্যাল কোনো জিনিস যদি আসেও, তাই আমি আপনাদেরকে থিওরিটিক্যাল পার্টও মানে ভিডিওর একদম ফার্স্টে দেখাই দিছি, সেখান থেকে থিওরিটিক্যাল পার্টগুলো একটু কষ্ট করে পড়ে নেবেন। তো
ওভারঅল ভিডিওতে আপনাদের যে কোনো ম্যাথে বা কোনো থিওরিটিক্যাল কোনো পার্টে যদি কোশ্চেন থাকে আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিও এই পর্যন্ত চ্যানেলটা এখন যারা সাবস্ক্রাইব করেন চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকের ভিডিও দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটা একটু বড় হয়ে গেছে, একটু টাইম নিয়ে কষ্ট করে দেখবেন, তাহলে এখান থেকে কিন্তু আপনারা খুব ইজিলি অ্যান্সার করতে পারবেন। তো আজকের ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।